আমি হচ্ছে ডক্টর তাসনুবা, পেডিয়াট্রিক্সে কাজ করছি ডিএমসি তে রেজিস্ট্রার হিসেবে। আজকে আমাদের যে টপিকটার উপর আমরা ক্লাস নিব সেটা হচ্ছে যে নিউট্রিশনাল প্রবলেম ইন চিলড্রেন। এটা হচ্ছে খুবই কমন একটা টপিক, যেটা থেকে আমাদের সব সেক্টরেই কোশ্চেন আসে, যেমন রিটেন, ভাইবা, এমবিবিএস এর প্রফেশনাল এক্সামে এই টপিকসটা ছাড়া কোনো সময়ই পাস করা সম্ভব নয়। এই টাইপের একটা ব্যাপার। রিটেন একটা কোশ্চেন থাকবে, অস্পিতে থাকে, ভাইবা শুরু হয় অনেক সময় এই পরীক্ষাটা দিয়ে। ইভেন আমরা শর্ট কেসেও এটা রাখি। তাহলে এই জিনিসটার জন্য আমাদেরকে একটু মনোযোগী হতে হবে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমি শুরু করছি। সেখানে হচ্ছে প্রথমেই নিউট্রিশনাল প্রবলেম জানতে হলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ নিউট্রিশন। তাহলে নিউট্রিশন কি? নিউট্রিশন হচ্ছে ইটিং এ হেলদি এন্ড ব্যালেন্সড ডায়েট দ্যাট প্রোভাইড দ্য এনার্জি এন্ড নিউট্রিয়েন্টস, the selection of food and preparation of food and their ingestion to be assimilated by the body. ফুড সিলেকশন করতে হবে যেটা হবে হেলদি এবং ব্যালেন্সড। এই প্র্যাকটিসটা যদি আমরা করি, বাই প্র্যাকটিসিং এ হেলদি ডায়েট মেনি অফ দ্য নোন হেলথ ইস্যুস ক্যান বি অ্যাভয়েডেড। এটা করতে পারলে আমরা অনেকগুলা হেলথ ইস্যুস অ্যাভয়েড করতে পারবো। আমাদের এসেনশিয়াল নিউট্রিয়েন্টস গুলা হচ্ছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেলস, ফাইবার এন্ড ওয়াটার। এই নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে আমরা কিভাবে মেনটেন করি? প্রত্যেকটা মানুষের বডিতে নিউট্রিশন স্ট্যাটাসটা মেইনটেইন হচ্ছে নিউট্রিশনাল ইনটেক এন্ড নিউট্রিশনাল এক্সপেন্ডিচারের উপরে। এই ব্যালেন্সটা যদি কোনো একটু হলেও ওলটপালট হয়ে যায়, যেমন ইনটেক যদি আমার বেড়ে যায়, এক্সপেন্ডিচার যদি কমে যায়, তাহলে আমাদের হবে ওভারওয়েট, ওবেসিটি। আর ইনটেক যদি আমাদের কম হয়, সাথে যদি নিউট্রিশনাল এক্সপেন্ডিচারটা বেশি হয়, তাহলে হয়ে যাবে আমাদের ম্যাল নিউট্রিশন, মানে আন্ডার নিউট্রিশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা ম্যালনিউট্রিশনকে ডিফাইন করছে সেটাই হচ্ছে এই কথাটাই, যে সেলুলার ইমব্যালেন্স বিটুইন সাপ্লাই অফ দ্য নিউট্রিয়েন্টস এন্ড এনার্জি and body's demand for them to ensure growth, maintenance and specific function. তাহলে এটা বোঝা যাচ্ছে যে সেলুলার ইমব্যালেন্স বিটুইন সাপ্লাই অফ দ্য নিউট্রিয়েন্টস এন্ড এনার্জি এবং বডি যে ডিমান্ড করতেছে তার গ্রোথ, মেইনটেনেন্স এন্ড স্পেসিফিক ফাংশন করার জন্য, সেটা মেইনটেইন করতে হবে। And nutrition is a broad term commonly used alternative to undernutrition, but it also refer to overnutrition. মানে এই ম্যালনিউট্রিশনের মধ্যে, যদিও আমরা ম্যালনিউট্রিশন বলতে শুধু আন্ডার নিউট্রিশন কি বুঝি, মানে সবার মধ্যে একটা ধারণা ম্যালনিউট্রিশন মানেই হচ্ছে বোধহয় আন্ডার নিউট্রিশন মানে কম। আসলে ব্যাপারটা তা না, যদিও সিনোনিমাস হিসেবে এটা ইউজ করা হয়। আসলে আন্ডার নিউট্রিশন টু ওভার নিউট্রিশন দুইটাই আমাদের ম্যালনিউট্রিশন। হ্যাঁ, ম্যালনিউট্রিশনটা হচ্ছে আন্ডার নিউট্রিশন টু ওভার নিউট্রিশন, দুইটাই হচ্ছে আমাদের ম্যালনিউট্রিশনের মধ্যে পড়বে। এবং এই টপিকসটা অনেক বড় দেখেই আমি এটাকে ভাগ করে নিয়েছি, মানে আজকে হয়তো আন্ডার নিউট্রিশনটা পড়বো পার্ট 1-এ, আর পরবর্তীতে আমরা ভিটামিন ডেফিসিয়েন্সি এন্ড ওভার নিউট্রিশন দুইটাই রাখবো। এখন ওভার নিউট্রিশন ইজ ডিফাইন্ড অ্যাজ এ প্যাথোলজিক্যাল স্টেজ রেজাল্টিং ফ্রম অ্যান অ্যাবসোলিউট অর রিলেটিভ এক্সেস অফ অ্যান ওয়ান অর মোর এসেনশিয়াল নিউট্রিয়েন্টস। ওভার নিউট্রিশনে হবে এক্সেস, একটা অথবা যে কোনো একটা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট বেশি, আর আন্ডার নিউট্রিশনে হচ্ছে ডিফিসিয়েন্সি অফ ওয়ান অর মোর এসেনশিয়াল নিউট্রিয়েন্টস। আন্ডার নিউট্রিশনে হচ্ছে সেটা হবে কম, এটাও হতে পারে, মোর দেন ওয়ানও হতে হবে পারে। এখন ভাইবা কোশ্চেন অনেক সময় শুরু হয় হোয়াট আর দ্য কমন নিউট্রিশনাল প্রবলেম ইন বাংলাদেশ। তাহলে সেটা শুরু মানে ফার্স্ট কোশ্চেনই হয়, বলো যে হোয়াট আর দ্য কমন নিউট্রিশনাল প্রবলেম ইন বাংলাদেশ। তো এটা হলে আমাদের ফার্স্ট এটা আসবে হচ্ছে, আগে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বলা হতো, এই টার্মটাকে এখন সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন বলা হয়। তারপর হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। দেখা যায় যে যখন নিউট্রিশনাল প্রবলেম বলে, একটা খালি সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন বলেই আমাদের মানে আমরা খুঁজতে থাকি আর কি বলা যায় আর কি বলা যায়। হ্যাঁ, এখন এটা হচ্ছে যে এই মানে এই জিনিসগুলো আনতে হবে। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বা নিউট্রিশনাল এনিমিয়া, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, রিকেটস, স্কারবি, আয়রন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, জিঙ্ক ডেফিসিয়েন্সি, ওভার নিউট্রিশন এন্ড লো বার্থ ওয়েট। লো বার্থ ওয়েট এন্ড ম্যাটারনাল ম্যালনিউট্রিশনটা আসলে একটা মানে এটার কারণেই বাচ্চাদের অনেক সময় নিউট্রিশনাল প্রবলেম গুলো হয়। মা ম্যালনারিশড, এই জন্য বাচ্চারা ম্যালনারিশড। এই টপিকস গুলো যখন আমরা বলবো, তখন দেখা যাচ্ছে যে ভাইবার মধ্যে যে কোনো সময়ই আমাদের এখান থেকে একটাতে ঢুকে যাবে, যে তাহলে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়াতে কি পাবে ক্লিনিক্যাল ফিচার, মানে যে কোনো একটা, অথবা রিকেটস বা স্কারবি, ভিটামিন এ ডিফিসিয়েন্সির ফিচার গুলা বলো, যে কোনো একটার ভিতরে আমরা তখন কিন্তু এন্ট্রি করে যাবো। এরপর আসলে এই ম্যালনিউট্রিশনটা কত ধরনের হতে পারে? একটা হতে পারে হচ্ছে যে প্রাইমারি ম্যালনিউট্রিশন, আরেকটা হচ্ছে কি সেকেন্ডারি ম্যালনিউট্রিশন। প্রাইমারি ম্যালনিউট্রিশন যেটা, সেটা হচ্ছে ইউজুয়ালি ডায়েটের কারণে হয়। আমাদের যে ডায়েটটা যদি
ঠিক না হয়, সেই কারণে যে ম্যালনিউট্রিশনটা হয় সেটাই হচ্ছে আমাদের প্রাইমারি ম্যালনিউট্রিশন। আর সেকেন্ডারি কারণে যেগুলো হয়, যে কোনো একটা ক্রনিক ডিজিজ, হার্ট ডিজিজ বা যে কোনো থ্যালাসেমিয়া, যে কোনো ডিজিজ হলে, সিকেডি, সেখান থেকে যেগুলো হয় সেটা হচ্ছে আমার সেকেন্ডারি। আমাদের মূল আজকের এটা হচ্ছে যে প্রাইমারি ম্যালনিউট্রিশন নিয়ে আমরা এই কথা বলবো। তাহলে ম্যালনিউট্রিশনকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আন্ডার নিউট্রিশন আর একটা হচ্ছে ওভার নিউট্রিশন। আন্ডার নিউট্রিশনটা হচ্ছে গ্রোথ ফেলিউর নিয়ে প্রেজেন্ট করতে পারে, কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি নিয়ে প্রেজেন্ট করতে পারে আমাদের কাছে। গ্রোথ ফেলিউর, এই যে নিচের টার্ম গুলো লেখা আছে, আন্ডার ওয়েট, ওয়াস্টিং, স্ট্যান্ডিং, এই জিনিসগুলো আমাদেরকে আগে বুঝে নিতে হবে আসলে কোনটা দিয়ে কি বুঝায়। আন্ডার ওয়েট জিনিসটা কি, ওয়াস্টিং জিনিসটা কি, স্ট্যান্ডিং জিনিসটা কি। তাহলে এখানে আমরা দেখছি আন্ডার ওয়েট চাইল্ড, কখন আমরা বলবো যে বাচ্চাটা আন্ডার ওয়েট? যখন ওয়েট ফর এইজ যে স্কোরটা আমাদের -2 নিচে হবে, সেটা দিয়ে আমরা বুঝবো যে বাচ্চাটা আন্ডার ওয়েট। আন্ডার ওয়েটের ডিমার্কেশনই হচ্ছে ওয়েট ফর এইজ। এটা -2 নিচে হলেই সেটা আন্ডার ওয়েট চাইল্ড। এটা একিউটও হতে পারে, ক্রনিক্যালও এটা হতে পারে। একিউট এবং ক্রনিক দুই ম্যালনিউট্রিশনকে এটা ইন্ডিকেট করে। একটু আমি বুঝিয়ে বলি যে আজকে আমার কাছে একটা বাচ্চা এসেছে, তার আমি একটা ওজন নিলাম, তার ওয়েটের সাথে ওজনটা দেখা গেল যে তার -1 ST। তার মানে আমি ধরে নিলাম সে মোটামুটি মানে ভালো আছে, অত মানে সে এখনো আন্ডার ওয়েটে চলে যায়নি। তখন ও আমার কাছে আবার 15 দিন পরে আসলো, সেই সময় আমি দেখলাম যে সে -2 ST নিচে চলে আসছে। তার মানে এটা তার একিউটলি হয়েছে। তাহলে আমার এটা একিউট ম্যালনিউট্রিশন ইন্ডিকেট করছে। একইভাবে বাচ্চা যদি ক্রনিক্যালিও কম থাকে, এটা তখনও আন্ডার ওয়েট নিয়ে আসতে পারে, যে বাচ্চা ক্রনিক ডিজিজ, তার ওয়েটটা সেইভাবে গেইন করতেছে না। এটা হয়তো আমাকে একটু সময় নিয়ে আবার 1 মাস পর 2 মাস পর ফলো আপে দেখা যাবে যে বাচ্চাটা আসলে আন্ডার ওয়েট। আর ওয়াস্টিংটা হচ্ছে ওয়েট ফর হাইট। ওয়েট ফর হাইট হলে সেটা আমাদের একিউট ম্যালনিউট্রিশনকে ইন্ডিকেট করবে, এটা কিন্তু কখনোই আমাদের ক্রনিক ম্যালনিউট্রিশনকে ইন্ডিকেট করবে না। মানে হাইটটা ঠিক থাকবে, তার ওয়েটটা কমে যাবে, হাইটের সাথে গিয়ে সে ওয়েটটা কমে যাবে। কারণ ওয়েট ফর হাইট যখন -2 নিচে চলে আসবে, সেটাকে আমরা বলবো ওয়াস্টিং। এবং তখন আমরা এই মোয়াকটাও দেখি, মোয়াকটা হচ্ছে মিড আপার আর্ম সার্কামফারেন্স। মিড আপার আর্ম সার্কামফারেন্স, এই মোয়াকটা যখন 125 মিলিমিটারের কম আসবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ওয়াস্টিং এ আছে বাচ্চাটা। এটা আমার সবসময় একিউট ম্যালনিউট্রিশন বুঝাবে। আরেকটা হচ্ছে স্টান্টিং। স্টান্টিং হচ্ছে হাইট ফর এইজ। একটা বাচ্চার বয়সের তুলনায় হাইট, একুইটলি কখনোই কোনো বাচ্চার হাইট কমে না। একিউট ম্যালনিউট্রিশনে কখনোই কোনো বাচ্চার হাইট ধুম করে কমে যাবে না। সেই বাচ্চাটার হাইট কমতে হলে একটা ক্রনিক পিরিয়ড লাগবে, অনেক দিন সময় লাগবে, তারপরে গিয়ে তার হাইট কমা শুরু হবে। তাহলে সেটা হচ্ছে আমার সবসময় ইন্ডিকেট করবে হচ্ছে ক্রনিক ম্যালনিউট্রিশন। হাইট ফর এইজ জেড স্কোর -2, মানে হচ্ছে এটা হাইট ফর এইজটা যখন জেড স্কোরটা -2 হওয়া নিচে হবে, তখনই আমরা সেটাকে বলবো স্টান্টিং, এবং সেটা হচ্ছে আমার ক্রনিক ম্যালনিউট্রিশন ইন্ডিকেট করবে। এরপর আসছে যে সিভিয়ার ওয়াস্টিং জিনিসটা কি। সিভিয়ার ওয়াস্টিং হচ্ছে ওই একই কথা, ওয়াস্টিং এ আমরা যেটা পড়ে আসলাম, ওয়েট ফর হাইট জেড স্কোর -2। আর সিভিয়ার ওয়াস্টিং এর ক্ষেত্রে ওয়েট ফর হাইট জেড স্কোরটা হচ্ছে -3 হতে হবে। আর মোয়াকটা হচ্ছে এক্ষেত্রে আমরা 115 মিলিমিটার, মানে 115 মিলিমিটারের কম হবে। এটা ইন্ডিকেট করবে আমার সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। এছাড়া আমরা দেখি হচ্ছে বাইলেটারাল ফিডিং এডেমা। বাইলেটারাল ফিডিং এডেমার আরেকটা নাম হচ্ছে নিউট্রিশনাল এডিমা অথবা এডিমিটাস ম্যালনিউট্রিশন। ইট অলসো ইন্ডিকেট দ্য সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। তাহলে সিভিয়ার ওয়াস্টিং এবং বাইপেটাল এডিমা দুইটাই আমার ইন্ডিকেট করবে কি সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। এই এডিমার আমরা একটা ক্লাসিফিকেশন করেছি, এটা হচ্ছে গাইডলাইন অনুযায়ী, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের গাইডলাইন অনুযায়ী এটাকে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে গ্রেড 1, যেটা শুধু বোথ ফিট বা অ্যাঙ্কেল পর্যন্ত আসবে, সেটা হচ্ছে মাইল্ড। আর গ্রেড 2 যেটা মডারেট, সেটা দেখা যাবে ফিট প্লাস লোয়ার লেগ অথবা হ্যান্ড প্লাস লোয়ার আর্মস। আর গ্রেড 3 তে জেনারেলাইজড এডিমা নিয়ে প্রেজেন্ট করবে, সে ফিট, লেগ, হ্যান্ড, বেস, আর্ম সবই ইনভলভ করবে। এখানে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে বাইপেডাল এডিমা বা বাইলেটারাল ফিটিং এডিমা। আর এটার সাথে এটা হচ্ছে গ্রেড 1, দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে শুধু গ্রেড 1। আর এটা খেয়াল রাখতে হবে, অন্যান্য এডিমা যেমন আমরা ম্যালুলাসের এগেইনস্টে দেখি, এটার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এভাবেই দেখতে হবে। যদি ম্যালনিউট্রিশন কোনো বাচ্চার ক্ষেত্রে বলা হয় যে এই বাচ্চাটা তুমি এডিমাটা দেখো, আমরা যখন ম্যালনিউট্রিশন থাকবে একটা বাচ্চার হিস্ট্রি নিয়ে, তারপরে
অ্যানথ্রোপোমেট্রি নিয়ে বুঝতে পারবে ম্যালনিউট্রিশন, তখন ইডিমাটা তোমাকে এভাবেই দেখাতে হবে পরীক্ষায়। আর এই ইডিমার পরে হচ্ছে যে এটা হচ্ছে আমার গ্রেড 1 ইডিমা, মাইল্ড ইডিমা, আর এটা হচ্ছে আমার গ্রেড 2 ইডিমা, যেটা হচ্ছে লোয়ার লেগ সহ ইনভলভ করছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিভিয়ার ওয়াস্টিং। এই যে সিভিয়ার ওয়াস্টিং দেখতে হলে আমাদের কয়েকটা জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে এই বাচ্চাটার রিবস গুলা কাউন্ট করা যাচ্ছে। আমাদের আইনসে তো পড়ানো হয়েছে, সেখানে কিন্তু সিভিয়ার ওয়াস্টিং বা ওয়াস্টিং বলতে যখন একটা বাচ্চার রিবস কাউন্ট করা যাবে, ইন ফোল্ডিং দেখা যাবে, এই যে এই বাচ্চাটার সাথে বাটকটা অ্যাবডোমেনের চেয়ে স্মল হবে, সেটাকে আমরা তখন বলবো সিভিয়ার ওয়াস্টিং। যেটা হচ্ছে যে দেখে অ্যাপারেন্টলি আমরা বুঝতে পারছি। আর যেটা হচ্ছে আমরা মেজারমেন্ট করে ফেলবো, সেটা হচ্ছে ওয়েট ফর হাইট -3 আর হচ্ছে মুয়াক 115 মিলিমিটারের কম। এই জিনিসটা হচ্ছে যে আমাদের ফাইবার ইনস্ট্রুমেন্টে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা প্রায় আমাদের ধরা হয়। সেখানে হচ্ছে যে এইটা হচ্ছে আগে বলা হতো শাকি স্টেপ, এখন বলা হয় মুয়াক ট্যাপ। মুয়াক হচ্ছে মিড আপার আর্ম সার্কামফারেন্স ট্যাপ। এই ট্যাপটা দিয়ে ইভেন এটা অস্পিত দেওয়া হয় যে এটা কি, এটার নাম কি, এবং এটা এই কালার গুলা কি ইন্ডিকেট করে। এটা আমরা কিভাবে ইউজ করব এই জিনিসটা আমার একটু মানে দেখতে হবে। সেটা হচ্ছে এই যে যেমন রেড রেড কালারটা থেকে বোঝা যাচ্ছে 11.5, এই যে সেন্টিমিটারে আছে 11.5 পর্যন্ত হচ্ছে আমাদের মানে 115 মিলিমিটার হচ্ছে আমাদের রেড কালার। মানে এটা ইন্ডিকেট করে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, মানে সিভিয়ার ওয়াস্টিং। আর যখন এটা ইয়েলো জোনে থাকবে 11.5 থেকে 12.5 এ থাকবে, তখন সেটা হচ্ছে আমাদের মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন। আর গ্রিন জোনটা হচ্ছে আমরা হচ্ছে ভালো, মানে নরমালে আছি, ভালো আছি। এই যে এখানে একটা বাচ্চা, এটা কিভাবে লাগানো হবে এটা আমি একটু দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই জিনিসটা, হ্যাঁ, এটা আমাদের যখন ইনস্ট্রুমেন্টে দিবে আমাদের জিজ্ঞাসা করা হয় যে এটা ইউজটা কিভাবে। এখানে দেখা যাচ্ছে যে একটা বড় উইন্ডো আছে আর এখানে একটা স্মল স্লিট আছে। আমরা কিন্তু এইটা স্মল স্লিট দিয়ে ইয়ে করবো। স্মল স্লিট দিয়ে ঢুকানোর পর আমরা মার্ক করবো হচ্ছে এই উইন্ডোটা দিয়ে। দেখা যাচ্ছে এই উইন্ডোটা দিয়ে দেখা যাচ্ছে আমরা মার্ক করবো। এই যে এই বাচ্চাটার ক্ষেত্রে কিন্তু এটা এই স্লিট দিয়ে ঢুকিয়ে এটা। আর মিড আপার আর্মটা আমরা নিব হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস থেকে শুরু করে অলিকান প্রসেস পর্যন্ত আমরা একটা মেজারিং ট্যাপ দিয়ে মেপে নিব। মেপে এটার মিড পয়েন্ট, যদি এই অংশটুকু 12 হয়, এটার মিড পয়েন্ট হবে 6। সেই 6 বরাবর আমি এটা মানে ধরবো, ধরে এভাবে করে এটা ইন্ডিকেট করবো যে এটা কি সিভিয়ারে আছে নাকি মডারেটে আছে না নরমাল আছে। আর যদি আমার কাছে কোনো মেজারিং ট্যাপ না থাকে, তখন এই মুয়াক ট্যাপটা দিয়ে এটা মাপা যায়। এই মুয়াক ট্যাপেও এই যে এখানে একটা দাগ কাটা আছে যেটা আমাদেরকে 0 সেন্টিমিটার ইন্ডিকেট করছে। এই 0 থেকে আমি যখন অ্যাক্রোমিয়ানটা বসাবো আর এখানে অলিক্রন যখন আমার 12 এ শেষ হবে, এটার মাঝামাঝি 6টাকে আমি মার্কিং করবো, করে সেই জায়গায় এই ব্যান্ডের মতো করে এটা পরিয়ে দিতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে। এবং যখন পড়াতে হবে তখন অবশ্যই হাতটা ঝুলিয়ে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের মুয়াক ট্যাপ, যেটা আমাদের মাস স্ক্রিনিং এর জন্য সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন, ইভেন ম্যাটারনাল ম্যালনিউট্রিশন এটাতে এখন অ্যাসেস করা। এই যে আমি বলতেছিলাম জেড স্কোর জিনিসটা, এটা জানতে হলে এই জিনিসগুলো আমাদের একটা জানতে হবে। সেটা হচ্ছে একটা গ্রোথ চার্ট। এটা কিন্তু অস্পিতে দেওয়া হয়, গ্রোথ চার্টটা প্রায় অস্পিতে দেওয়া হয়। এই গ্রোথ চার্ট যখন আমরা হাতে নিই তখন কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে আন্ডার গ্রাজুয়েটে আমরা হয়তো যেই পেজটা দিয়ে দিই সেখানেই অ্যান্সার থাকে, কিন্তু পোস্ট গ্রাজুয়েট বা অন্য কোনোদের আমরা একটা বইয়ের মতো থাকে অথবা সেটা বাসাতে ওরা নিয়ে আসে, ম্যাক্সিমামই ওখানে দেওয়া হয়। সেখানে 3টে জিনিস অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে যখন কোনো গ্রোথ চার্ট আমরা হাতে নিব, যে বলে দিল একটা 2 বছরের বাচ্চার ওজন 10 কেজি, সেই বাচ্চাটার ওয়েট ফর লেন্থের ওজন 10 কেজি এবং তা 85 সেন্টিমিটার লেন্থ, এবং সেই বাচ্চাটার জেড স্কোর বের করো। তাহলে আমার ওয়েট আছে, লেন্থ আছে, তাহলে আমার এই চারটা হবে অবশ্যই ওয়েট ফর লেন্থের চার্ট। তাহলে আমি এই পেজটা নিব। এরপর দেখবো বাচ্চাটা কি ছেলে না মেয়ে, এটাও বয়েজ বা গার্লস এর জন্য আলাদা, বয়েজ বা গার্লস লেখা থাকে। আর হচ্ছে 2 বছরের বাচ্চা মানে বার্থ টু 36 মান্থ, মানে এই পেজটাতে আমার ওই অ্যান্সারটা আমি খুঁজে পাবো। যদি এটা থাকতো হচ্ছে 2 বছর 3 বছর থেকে 8 বছর, অথবা এটা গার্লস থাকতো, অথবা এটা ওয়েট ফর এজ থাকতো, তাহলে এই চার্টটা আমি ইউজ করতে পারতাম না। ঠিক আছে, এখান থেকে আমি ওইটা যেমন 85 সেন্টিমিটারের এই বরাবর আমি যদি 85 সেন্টিমিটার
এটা হচ্ছে আমার থার্ড সেন্টাইল। এখানে গিয়ে আমি একটা স্কেল বসিয়ে দেখবো যে এর ওজনটা থার্ড সেন্টাইলে গিয়ে কত হয়। 55 সেন্টিমিটারে থার্ড সেন্টাইলে যখন ওজনটা দেখবো যে আসছে হচ্ছে 10.5, তাহলে থার্ড সেন্টাইল বলতে আমি বুঝি এটা হচ্ছে আমার বরাবর -2। তাহলে -2 তে আমার হচ্ছে 10.5, মানে অ্যাটলিস্ট তার এটা হতে হবে। তার কোনো ওয়াস্টিং নাই এটা দেখার জন্য। এর পরের চারটা হচ্ছে ওয়েট ফর এজ। এটাতে আমরা সাধারণত আন্ডার ওয়েট দেখি। এটাও হচ্ছে যে নিচের মার্কিংটা হচ্ছে এইজে, আর এদিকের মার্কিংটা হচ্ছে কেজিতে ওজনে। আর আগের স্লাইডে নিচেরটা ছিল হচ্ছে হাইট, নিচেটা সেন্টিমিটারে আর উপরেটা ইঞ্চে ছিল। আর এটা হচ্ছে কেজিতে আর এবং এটা পাউন্ডে ছিল। এই চারটাতে কোন চার্টের সূত্র অনুযায়ী থার্ড সেন্টাইল দিয়ে জেড স্কোর বের করা যায়, অথবা ফিফথ সেন্টাইল দিয়ে, যেটা সুবিধা সেটা দিয়ে করা যাবে। এই জেড স্কোরের এই জিনিসটা জানতেই হবে। হ্যাঁ, জেড স্কোর অনেক সময় বের করতে গেলে এটা জানতে হবে। এটা হচ্ছে অবজার্ভ ওয়েট, মানে 2 বছরের একটা বাচ্চার 10 কেজি, যেটা আমি বললাম 85 সেন্টিমিটার, এই 10 কেজিটা হচ্ছে অবজার্ভ ওয়েট। আর ওয়েট ইন 50 সেন্টাইল, ওই 85 সেন্টিমিটারের একটা বাচ্চার 85 একটা সেন্টিমিটার হাইটের একটা বাচ্চার 50 সেন্টাইল বরাবর ওর ওজনটা কত, সেটা দেখা যাচ্ছে যে এই বরাবর টানলে 11.8 এর মতো আসবে। তাহলে 50 সেন্টাইলে হচ্ছে 11.8 সেন্টিমিটার, আর ওয়েট 50 সেন্টাইলে এই 11.8 আসবে। আর ফিফথ সেন্টাইলে কত আমরা দেখেছিলাম, কত থার্ড সেন্টাইলে, থার্ড সেন্টাইলে যদি আমরা 10.5 দেখি তাহলে এটা 2 করে দিতে হবে। আর আমি যদি ফিফথ সেন্টাইলে দেখি তাহলে চারটাতে দেখে আসি যে ফিফথ সেন্টাইলে এটা হবে 11.8 এর মতো। 11 এটা স্কেল বসে একুরেট মেজারটাই করতে হবে। তাহলে এই ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে এবং এই অঙ্কটা আমাদেরকে করতে হবে নিজের বাসায় বসে বসে। হ্যাঁ, এটাতে আসবে, পরীক্ষা এটা আসে। আর আরেকটা হচ্ছে যে যেটা আমরা পার্সেন্টেজ বের করি, ওয়েট ফর এজ বা ওয়েট ফর হাইট পার্সেন্টেজ। সেখানে হচ্ছে ওয়েট অফ দ্য সাবজেক্ট, যেটা আমরা দেয়া আছে 10 কেজি, সেটার সাথে ওয়েট অফ দ্য নর্মাল চাইল্ড। নর্মাল চাইল্ডের হাইটটাই হচ্ছে এই 50 সেন্টাইলে যে হাইটটা, সেটাই ধরে নিতে হবে এটা হচ্ছে নর্মাল চাইল্ড। এটাই যে একটা নর্মাল চাইল্ড যে 15 সেন্টাইলে এই হাইটের বাচ্চাটা, মানে যেই ওয়েটটা থাকবে সেটা হচ্ছে এজ ইউজুয়াল এটা একটা নর্মাল বাচ্চার চাই। 50 সেন্টাইলটা হচ্ছে আমার একটা নর্মাল বাচ্চার চাই, আর সেটাকে 100 দিয়ে গুণ করলে ওয়েট ফর হাইট পার্সেন্টেজটা বের হয়ে যাবে। এখন ক্লিনিক্যাল ফর্ম অফ একিউট ম্যালনিউট্রিশন, আগে যেগুলো বেশি ব্যবহার করা হতো, এখন তো মডারেট একিউট ম্যালনিউট্রিশন, সিভিয়ার একিউট ম্যালনিউট্রিশন বেশি ব্যবহার করা হয়। যেমন ম্যারাসমার ছিল, কোয়াশিওরকর ছিল, এবং ম্যারাসমিক কোয়াশিওরকর এখনো আছে। এখন এই পার্থক্যগুলো আসে, ম্যারাসমাস আর কোয়াশিওরকর পার্থক্য কি। ম্যারাসমাস কোনটা? ম্যারাসমাস হচ্ছে সিভিয়ার ওয়েট লস থাকবে বা ওয়াস্টিং নিয়ে আসবে বাচ্চাটা। আর কোয়াশিওরকর হচ্ছে যেখানে আমার ওয়াটার রিটেনশন, মানে ইডিমা নিয়ে আসবে। আর যেই বাচ্চাটার আছে ওয়াস্টিংও আছে, সাথে ইডিমাও আছে, সেটা হচ্ছে আমার ম্যারাসমিক কোয়াশিওরকর। আমাদের দেশে সিনিয়রিটিতে স্ট্যান্ডিং এর বাচ্চা হচ্ছে 36%, আন্ডারওয়েট 35%, ওয়াস্টিং 14%, আর সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন হচ্ছে 3.1%। এটা 2014 এর ডাটা। 2018 তো কাছাকাছি আছে, একটু কমছে, কিন্তু মোটামুটি এরকমই আছে ফিচারটা, খুব বেশি উন্নতি হয়। এই ম্যালনিউট্রিশনে কি কি কন্ট্রিবিউটরি ফ্যাক্টর হিসেবে কাজ করে আমাদের, সেগুলো হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ ফুড, মানে প্রভার্টির কারণে হয়তো সে খেতে পারছে না, বা খাওয়া, যে একটা ফ্যামিলি মেম্বার অনেক বেশি, ইনকাম সোর্স অনেক কম, এই কারণে হচ্ছে ইনটেকটা কম। দেখা যাচ্ছে যে বাচ্চাটার পারসিস্টেন্ট ডায়রিয়া থাকতেছে সব সময়, ইনটেক যদিও নরমাল, তারপরও সে ডায়রিয়ার কারণে তার এক্সপেন্ডিচারটা বেড়ে যাচ্ছে। রিপিটেড অ্যাটাক অফ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, আনহাইজিন, পুয়ার এনভায়রনমেন্টাল হাইজিন মেনটেন, এনভায়রনমেন্টাল হাইজিনটা মেনটেন হচ্ছে না, পুয়ার হচ্ছে। মিজেলস, মানে দেখা যাচ্ছে মিজেলস কিন্তু ম্যালনিউট্রিশনের ওয়ান অফ দা কজ, যেটার কারণে ইমিউনো কম্প্রোমাইজড হয় বাচ্চারা, খুন করে ম্যালনিউট্রিশনে পড়ে যায়। ফ্যামিলি সাইজটা লার্জ, পুয়ার ম্যাটার্নাল হেলথ, ওই যে যেটা বলছিলাম যে ম্যাটার্নাল ম্যালনিউট্রিশন থাকলেও ওই বাচ্চাগুলা ম্যালনারিশড হবে। ফেলিউর টু ল্যাকটেশন ফেলিউর হয়েছে, প্রিমেচিউর টার্মিনেশন অফ দ্য ব্রেস্ট ফিডিং, তারপর ইউজ অফ ডাইলুটেড ফর্মুলা অথবা কাউস মিল্ক। এরপর হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, সেখানে হচ্ছে যে আমরা কখন বলবো যে এটা কোন কোন ক্রাইটেরিয়া দিয়ে আমি সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনে
ফেলবো বাচ্চাটাকে। সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন 6 to 59 মান্থস এর ক্ষেত্রে আমরা তিনটা ক্রাইটেরিয়া যে কোনো একটা থাকলেই সেটা ম্যালনিউট্রিশন বলতে হবে, যে কোনো একটা। একের বেশি থাকতেই পারে, কিন্তু একটা থাকলেও সেটা কিন্তু ম্যালনিউট্রিশন। যদি মিড অ্যাপারাম সার্কামফারেন্স 115 মিলিমিটারের কম হয় একটা ক্রাইটেরিয়া, তাহলেও কিন্তু সে ম্যালনিউট্রিশন হবে। দুইটা ক্রাইটেরিয়া থাকলে তো হবেই, তিনটা থাকলেও হবে, কিন্তু একটা থাকলেও হবে। যদি বাচ্চাটা আর কিছু নাই, শুধু বাইপিডিলি ইডিমা নিয়ে প্রেজেন্ট করছে, তাহলেও সে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। আর ওয়েট ফর হাইট জেড স্কোর যদি -3 কম হয়। আর 6 মান্থের নিচে একই জিনিসই থাকতেছে, ওয়েট ফর লেন্থ 3, জেড স্কোর 3 নিচে, বাইপিটাল ইডিমা, সাথে মুয়াকটা সেখানে নেই, মুয়াকের জায়গায় চলে আসতেছে ভিজিবল ওয়াস্টিং। মুয়াকটা এখানে নেই কারণ হচ্ছে ওই বাচ্চাদের ব্রাউন ফ্যাট বেশি থাকে, এই কারণে কখনো মুয়াকটা সেরকম ভাবে কমে না, দেখা যায় মুয়াক বেশি থাকে। এই জন্য আমরা ওই ক্ষেত্রে খেয়াল করবো যে কোনো সিভিয়ার ওয়াস্টিং এর সাইন আছে কিনা, মানে লিভস কাউন্ট করা যাচ্ছে কিনা, বা স্কিন ফোল্ড আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখবো। এখন আন্ডার নিউট্রিশনের ক্লাসিফিকেশন গুলো আমাদেরকে জানতে হবে, এটা রিটেন কোশ্চেনে আসে মাঝে মাঝে। যেমন এখন প্রায়ই আসছে হচ্ছে WHO ক্লাসিফিকেশনটা, এটা হচ্ছে যে গোমেজ ক্লাসিফিকেশন, আরেকটা হচ্ছে ওয়েলকাম ক্লাসিফিকেশন, আরেকটা হচ্ছে ওয়াটারলো ক্লাসিফিকেশন। যদি এই ওয়াটারলো ক্লাসিফিকেশনটা আগে WHO অ্যাডপ্ট করেছিল, কিন্তু এখন কিছুটা চেঞ্জ আসছে, আমি দেখাচ্ছি। আর আমাদের মানে বেশি ইউজ করি হচ্ছে এটা, সহজ করে মনে রাখার জন্য, এটা হচ্ছে ওয়েলকাম ক্লাসিফিকেশন। সহজ কথা হচ্ছে যে আমরা এটা ওয়েট ফর এজ পার্সেন্টেজ দিই। ইডিমা যদি থাকে তাহলে কোয়াশিওর পর, ওয়েট ফর এজটা 60 to 80 এর মধ্যে থাকলে কোয়াশিওর পর, আর ইডিমা না থাকলে আন্ডার নিউট্রিশন। আর 60 নিচে হলে ওয়েট ফর এজ, তাহলে ম্যারাসমিক কোয়াশিওর পর, আর ইডিমা না থাকলে শুধু ম্যারাসমাস। এরকম একটা সিনারিও দিয়ে অস্পিতে অনেক সময় বলে বাচ্চাটার ওয়েট ফর এজ বের করো এবং সে কোন ক্রাইটেরিয়াতে পড়ছে সেটা দেখাও। সিনারিওতে হয় ইডিমা দেওয়া থাকে, না হয় ইডিমা দেওয়া থাকে না। আর আমরা যখন ওয়েট ফর এজটা বের করে যদি 60 নিচে পাই সাথে ইডিমা বলে, তখন আমাদের ডায়াগনোসিস লিখতে হবে ম্যারাসমিক কোয়াশিওর। আর আমরা যদি পাই 60 to 80 মাঝে ওয়েট ফর এজ পার্সেন্টেজটা, একটু আগে সূত্র দেখানো হয়েছে ফর্মুলা, সেই অনুযায়ী এটা বের করতে হবে, করে সাথে ইডিমা আসছে এবং এটা 70% আসছে রেজাল্ট, তখন কিন্তু এটা বলতে হবে কোয়াশিওর। এটা হচ্ছে যে অস্পিতে এই ধরনের অনেকগুলো কোশ্চেন মাঝে মাঝে চলে আসে। এরপর হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা মানে ওটা আমরা করলাম হচ্ছে, একটা ছিল হচ্ছে গোমেজ ক্লাসিফিকেশন, এত বেশি ডিটেলস আন্ডার গ্রাজুয়েটদেরকে ধরা হয় না। ওয়েলকাম ক্লাসিফিকেশনটা জিজ্ঞাসা করা হয় মাঝে। আর হচ্ছে ওয়াটারলো ক্লাসিফিকেশনের পরিবর্তে এখন চলে আসছে হচ্ছে WHO ক্লাসিফিকেশন। এটা ইম্পর্টেন্ট, এটা রিটেনেও আসে, এটা জিজ্ঞাসাও করা হয়। WHO ক্লাসিফিকেশন অনুযায়ী এখন ভাগ করে ফেলছে হচ্ছে মডারেট ম্যালনিউট্রিশন আর সিভিয়ার ম্যালনিউট্রিশন। এখানেও এই যে সিমেট্রিক্যাল ইডিমা, ওয়েট ফর হাইট এন্ড হাইট ফর এজ, এই তিনটা জিনিসকে ইন্ডিকেটর হিসেবে ধরা হয়েছে। সিমেট্রিক্যাল ইডিমা মডারেট ম্যালনিউট্রিশনে থাকবে না, সিভিয়ার ম্যালনিউট্রিশনে থাকবে। আর ওয়েট ফর হাইট জেড স্কোর মডারেট ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে -2 থেকে -3, আর সিভিয়ার ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে এটা -3 নিচে হবে, বিলো -3। আর হাইট ফর এজ জেড স্কোরটাও একই, সেটা হচ্ছে -2 থেকে -3, আর এটার ক্ষেত্রে হচ্ছে -3। সিভিয়ার স্টান্ডিং বোঝায়। আর অ্যাকিউট আর মডারেট ম্যালনিউট্রিশনের পার্থক্যটা আমরা এভাবে করে থাকি যে এটা ওয়াস্টিং দেখে, যেটা -2 থেকে -3 মাঝে, এটা -3 নিচে ওয়াস্টিং এর জেড স্কোরটা, ওয়েট ফর হাইট জেড স্কোর। আর হচ্ছে মিড আপার আর্ম সার্কামফারেন্সটা যদি 115 মিলিমিটার টু 125 মিলিমিটার হয়, তাহলে সেটা হচ্ছে মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন। আর 115 মিলিমিটারের নিচে হলে সেটা হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। তাহলে অনেক সময় দেখা করে একটা নর্মাল বাচ্চার মুয়াক কত হতে পারে, তাহলে এটা বলতে হবে মোর দেন 125 মিলিমিটার। আর বায়োলিটারাল এডিমা মডারেট ম্যালনিউট্রিশনে থাকবে না, আর সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনে থাকবে। তাহলে একটা ম্যালনিউট্রিশনের বাচ্চার আমরা কি কি হিস্ট্রি নিব? প্রথমেই হচ্ছে যে রিসেন্ট হিস্ট্রি অফ ফুড এন্ড ফ্লুইড, সে রিসেন্ট পাস্টে কি কি খাবার খেয়েছে, মানে কয়েকদিন যাবত তার ক্যালোরি ডিফিসিটটা বের করার জন্য আমার এটা খুব ইম্পর্টেন্ট। ইউজুয়াল ডায়েট সে কি খায়, আর মানে বিফোর দা কারেন্ট ইলনেস, এই মানে অসুখ ধর একটা বাচ্চা আমাদের কাছে সাধারণত আসে পারসিস্টেন্ট ডায়রিয়া নিয়ে, যে মা বলে যে এই যে ডায়রিয়া শুরু হচ্ছে সেটা কিছুতেই ভালো হচ্ছে না, তার আগে কি খেত, তখন আমার ওইটা একটু ইভালুয়েট করতে হবে। অথবা আসে রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। তারপর এই ক্ষেত্রে আমাদের কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আজ করতে হবে, সেটা হচ্ছে যে সে বাচ্চাটা কি বেস্ট ফিট করে কিনা, আর করলেও সে এখন যদি তার বয়স 18 মাস হয়
বা 16 মাস হয়, সে কি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং পেয়েছিল কিনা, অথবা তার কোনো প্রিল্যাকটিয়াল ফিডিং এর হিস্ট্রি আছে কিনা। প্রিল্যাকটিয়াল ফিডিং হচ্ছে যে আমরা যে বাচ্চার যে এই জিনিসটা জানতে হলে আমাদের আইওআইসিটা খুব ভালো করে জানতে হবে যে উইদিন 1 আওয়ার এর মধ্যে ব্রেস্ট ফিডিংটা এস্টাবলিশ, ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং উইদিন 1 আওয়ার অফ বার্থ। এটার আগে অনেক সময় দেখা যায় আমাদের রিচুয়াল কিছু প্র্যাকটিসের মধ্যে আমাদের মধু খাওয়ানো হয়, চিনি পানি খাওয়ানো হয়, এই জিনিসগুলো আসলে একদম উচিত না, একদম উচিত না, সেটাতে অনেক সমস্যা হয়। এই প্রিল্যাকটিয়াল ফিডিং এর হিস্ট্রিটা এটার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আর দেখা যায় যে 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে হচ্ছে এক ফোঁটা পানিও কিন্তু খাবে না। তো ওই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আর 2 বছর পর্যন্ত আমরা বলি যে ব্রেস্ট ফিডিংটা কন্টিনিউ করতে, 6 মাসের পর থেকে ধীরে ধীরে কমপ্লিমেন্টারি ফিডিংটা স্টার্ট করে 2 বছরের মধ্যে ফ্যামিলি ফুডটা এস্টাবলিশ করতে হবে। তো এখন এই উইনিংটা কখন স্টার্টেড হয়েছে, প্রায় দেখা যায় 2-3 মাস পরে ব্রেস্ট ফিডিংটা বন্ধ করে ওরা বাইরের ফর্মুলা ফিডিং, ডাইরেক্টেড ফর্মুলাতে চলে গেছে। এইসব বাচ্চাগুলোর প্রচুর ক্যালোরি ডিফিসিট হয়, প্রোটিন এনার্জি। তারপর হচ্ছে যে ডায়রিয়া এবং ভমিটিং এর হিস্ট্রিটা খুব ডিটেলস দিতে হবে, ডিউরেশন কেমন ছিল, ফ্রিকোয়েন্সি কেমন ছিল, টাইপ অফ ডায়রিয়া ব্লাডি ছিল না ওয়াটারি ছিল, তারপর লস অফ এপিটাইট, ভমিটিং হলে কয়বার হয়েছে, এবং টাইম হোয়েন ইউরিন পাস্ট, মানে এই যে ফ্লুইড কমে যাচ্ছে, খাচ্ছে না, ডায়রিয়া হচ্ছে, প্রায় দেখা যায় যে বাচ্চারা আমাদের কাছে অ্যানোরিয়া নিয়ে আসছে যে 12 ঘন্টা ধরে ওর কোনো ইউরিনই পাস করতেছে না। আর ফ্যামিলি হিস্ট্রিতে খুব ইম্পর্টেন্টলি সোশিও ইকোনমিক কন্ডিশনটা জানতে হবে, লিটারেসি স্টেটাস, মানে হাউজিংটা কেমন, ফ্যামিলি মেম্বার কত, ভ্যাকসিনেশন স্টেটাসটা কেমন। বিশেষ করে ফিমেল বাচ্চাগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ওরা একটু বেশি ইগনোরেন্স থাকে। পাশাপাশি 2টা বাচ্চার মধ্যে ছেলে বাচ্চাটা দেখা যায় ম্যালনিউট্রিশন নাই, কিন্তু মেয়ে বাচ্চাটার ম্যালনিউট্রিশন নিয়ে আসছে। তারপর তার কোনো ক্রনিক কাফের হিস্ট্রি আছে কিনা, ফ্যামিলিতে কারো টিবি আছে কিনা, বা কন্টাক্টে কোনো টিবি আছে কিনা, আর মাইলস্টোন গুলো ঠিক মতো রিস্ট, মাইলস্টোন ডেভেলপমেন্টের, যে 1 বছরের একটা বাচ্চার হাঁটার কথা, সে হাঁটছে কিনা, অথবা 6 মাসে বসার কথা সে বুঝছে কিনা, মাইলস্টোন গুলো সে রিচ করছে কিনা, এটা আমাদের এক্সামিনেশনের সময় আমরা কি দেখবো, বাচ্চাটার জেনারেল লুকটা দেখবো, যে দেখে দেখলাম যে বাচ্চাটা ওই যে সিভিয়ার ওয়াস্টিং নিয়ে আসছে, লিভস গুলা কাউন্ট করা যাচ্ছে, তারপর স্কিনে অনেক র্যাশ অথবা স্কিন ডিজিজের মতো লাগতেছে, ইরিমেটাস হয়ে আছে, তারপর বাচ্চাটা মানে দেখেই মনে হচ্ছে যে একটা 3 বছরের বাচ্চা কিন্তু অনেক ছোট, স্টান্টেন কিনা, বাচ্চাটা অ্যালার্ট, এপিথিক, এটা হচ্ছে জেনারেল লুকে আমাদেরকে দেখে নিতে হবে। এবং ডিটেলস আমাদের এন্থ্রোপোমেট্রিক হিস্ট্রিটা নিতে হবে, সেটা হচ্ছে ওয়েট, হাইট, মিড আপার আর্ম সার্কামফারেন্স, ওএফসিটা। মিড আপার আর্ম সার্কামফারেন্স কিন্তু আমরা 5 বছরের বাচ্চাদের দেখি, হ্যাঁ। এবং এই যে একটু আগে যে ক্রাইটেরিয়াটা বলছিলাম 6 মান্থ থেকে 59 মান্থ, মানে হচ্ছে 6 মাস থেকে শুরু, মানে 0 টু 5 ইয়ার্স পর্যন্তই যেগুলা হয় সেটাই আমরা প্রাইমারি ম্যালনিউট্রিশন বলে থাকি, মানে ডায়েটের কারণে সিভিয়ার একদম ম্যালনিউট্রিশন। 6-7 বছরের বাচ্চা যদি ম্যালনিউট্রিশন নিয়ে আসে তখন আমরা চিন্তা করি এটা কোনো সেকেন্ডারি কজ আছে, তাহলে মোয়াকটা নিতে হবে। আর হচ্ছে ওএফসি, ওএফসি সাধারণত আমরা স্পেশাল সিচুয়েশন ছাড়া 3 বছর পর্যন্তই নিয়ে থাকি। তারপর এইগুলা নিয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েট ফর হাইট জেড স্কোরটা বের করতে হবে, ওয়েট ফর এইজ জেড স্কোর বের করতে হবে, এবং হাইট প্রত্যেকটাই আলাদাভাবে আমাদেরকে বের করতে হবে, না হলে আমরা বুঝতে পারবো না যে সে আসলে একিউট, ক্রনিক না কোথায় আছে সে। এবং এটা এটা খুব মানে ইম্পর্টেন্ট একটা জিনিস এই ম্যালনিউট্রিশনের বাচ্চার ক্ষেত্রে। তারপর সাইন অফ ডিহাইড্রেশনটা দেখতে হবে, সাইন অফ ডিহাইড্রেশন আমরা যেভাবে দেখি এই বাচ্চাটার ক্ষেত্রে, তো যেমন ম্যারাসমাসের বাচ্চার সবসময় আইটা সানকেন থাকে, ওটা দেখে বোঝা যায় না যে এই বাচ্চাটার আসলে নিউ অনসেট সানকেন নাই নাকি এটা আগের থেকেই ছিল। এই জন্য মাকে একটু হিস্ট্রি তখন আবার জিজ্ঞাসা করতে হয় যে ডায়রিয়া হওয়ার পর কি বেশি মাত্রায় ঢুকে গেছে কিনা। যেমন ধরেন স্কিন পিঞ্চ, নর্মাল বাচ্চার ক্ষেত্রে স্কিন পিঞ্চ দিয়ে বোঝা যায় যে এটা ডিহাইড্রেশনে আছে এই বাচ্চাটা, কিন্তু ম্যারাসমাস বা ম্যালনিউট্রিশনের বাচ্চাটা এমনি স্কিন টার্জিডিটি লস করে, এই জন্য এটা দেখা যায় স্কিন পিঞ্চ করলেও আমরা বুঝতে পাই না। ওসব ক্ষেত্রে আমাদের যে পয়েন্ট গুলো খেয়াল রাখতে হবে যে বাচ্চাটার রিসেন্ট হিস্ট্রি অফ ডায়রিয়া ভমিটিং তো আছে কিনা, তারপর হচ্ছে যে অ্যাবসেন্ট টিয়ার পড়ছে কিনা, তারপর বাচ্চার হাত পা কোল্ড কামি হয়ে গেছে, র্যাপিড পালস, তারপর ক্যাপিলারি রিপিড, মানে শকের কিছু ফিচার আসতে পারে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। হাইপোথার্মিয়া বা হাইপাথার্মিয়া, টেম্পারেচারটা ইম্পর্টেন্ট। এবার হচ্ছে হেড টু টো আমরা একে এক্সামিনেশন করবো, হেডের মধ্যে ডিপ্রেস বা ওপেন ফন্টানালি দেখলে দেখবো যেটা কোনো ডিপ্রেশনের কারণে, যে এই যে ডায়রিয়ার কারণে যে বাচ্চাটা ডিপ্রেসড হয়ে গেছে ডিহাইড্রেশনের কারণে। তারপর হচ্ছে চুলগুলো ম্যালনারিশ, মানে থিন স্পার্স কমে গেছে, দেখা যায় ব্রিটেল থাকে।
আইয়ের মধ্যে সাইন অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি পাওয়া যায়। তারপর হচ্ছে ইয়ারে কোনো ইয়ার ইনফেকশন, রিপিটেড ইয়ার ইনফেকশন নিয়ে ওরা আসে, যেহেতু ইমিউনো কম্প্রোমাইজ সব ধরনের ইনফেকশন ওদের বেড়ে যাবে। মাউথের মধ্যে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, গাম ব্লিডিং হচ্ছে কিনা কোনো ভিটামিন সি ডেফিসিয়েন্সির জন্য হয়, স্কারভিতে হয় এই গাম ব্লিডিংটা। তারপর টাংটা দেখে আমরা বুঝি যে স্মুথ হয়ে গেছে, পেল, তারপর হচ্ছে লস অফ পেপিলা, এই ধরনের জিনিসগুলো থাকে। আর স্কিনটা হয়ে যায় একদম ড্রাই, লাস্টারলেস। তারপর কিছু হাইপো ও হাইপার পিগমেন্টেড এরিয়া থাকে, কিছু চেঞ্জ, মানে মনে হয় যে গাটা পুড়ে গেছে, এই ধরনের সিভিয়ার বার্ন হলে যেরকম মানে একদম সেরকম হয়ে যায় অনেক সময়। অনেক বাচ্চার একটা র এরিয়া আলসারেশন দেখা যায়। তো ডার্মাটোসিসও 3 ভাগে ভাগ করা হয়েছে। মাইল্ডের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে ডিসকালারেশন হয়ে গেছে, মানে কিছু হাইপার পিগমেন্টেড এরিয়া, আর কিছু ফিউ রাফ প্যাচ পাওয়া যায়। আর মডারের ক্ষেত্রে মাল্টিপল প্যাচ, ওই প্যাচ গুলো অনেক বেড়ে যায়। আর সিভিয়ার হচ্ছে একদম র স্কিন দেখা যাবে, ফিশার থাকবে, মানে আলসারেশন হয়ে গেছে। ফ্ল্যাকিং মানে হচ্ছে যে চামড়া উঠে যাওয়া টাইপের, এইটা হচ্ছে ফ্ল্যাকিং। হ্যাঁ, এটাকে আমরা বলি ফ্ল্যাকিং। এই যে দুইটা কালার, এই যে হাইপোপিগমেন্টেড এন্ড হাইপার পিগমেন্টেড এরিয়া, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। এটা একদম এই যে কতগুলো ফিশার হয়ে গেছে, এটা হচ্ছে একদম সিভিয়ার ডার্মাটোসিস নিয়ে বাচ্চাটা প্রেজেন্ট করছে। এবং এইসব বাচ্চাগুলোর অবশ্যই পেরিয়েনাল এরিয়া, ওরাল আলসার এগুলো চেক করতে হয়। এটা হচ্ছে যে মাল্টিপল হাইপার পিগমেন্টেড এরিয়া দেখা যাচ্ছে, আর ক্র্যাকেলস রেড জোন হয়ে আছে, কিছু উজিং হয়ে আছে। এটা হচ্ছে আমার ডার্মাটোসিস, সিভিয়ার ডার্মাটোসিস। এখন হচ্ছে যে এই ক্লিনিক্যাল ফিচারের পর আমাদের এই যে কোয়াশিওরকর আর ম্যারাসমাসের পার্থক্যটা জানতে হবে। একদম ডিটেলসে না বলি, এটা তো করে নিতে হবে। সেটা হচ্ছে এটাতে মেইনলি যে জিনিসটা জানতে হবে, ম্যারাসমাসটা হচ্ছে প্রোটিন এবং ক্যালোরি ডেফিসিয়েন্ট, মানে এখানে ক্যালোরি ডেফিসিয়েন্ট থাকে। আর কোয়াশিওরকর ইউজুয়ালি প্রোটিন ডেফিসিয়েন্সির কারণে হয়ে যায়। আর প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য যেহেতু হয়, তাইলে এটা আমার ইডিমা নিয়ে প্রেজেন্ট করবে। আর এখানে তো শুধু প্রোটিন ডেফিসিয়েন্সি না, এখানে ক্যালোরি ডেফিসিয়েন্সি সাথে কিছু প্রোটিন, এটা কখনোই আমার ইডিমা নিয়ে প্রেজেন্ট করবে। এটা আমার সবসময় সিভিয়ার ওয়াস্টিং নিয়ে প্রেজেন্ট। এটা একটু আর্লি প্রেজেন্ট করে, এটা একটু লেট প্রেজেন্টেশন, 1 to 3 ইয়ার্স এই এজের মধ্যেই করে সাধারণত। বিশেষ করে যখন আমরা ব্রেস্ট ফিডিংটা অফ করে উইনিং এ যাই, ঠিক এই সময় গিয়ে কোয়াশিওর করবে। আর এটা একটু আগে থেকেই প্রেজেন্ট করে, দেখা যাচ্ছে ইনঅ্যাডিকুয়েট ব্রেস্ট ফিডিং নিচ্ছে, খাচ্ছে না, এইসব কারণে এই ইডিমা ওয়াস্টিংটা এখানে সিভিয়ার থাকে। এখানে সাধারণত ওয়াস্টিং বোঝা যায় না, ইডিমার কারণে মনে হয় যে বাচ্চাটা তেমন কোনো ওয়াস্টিং নাই, থাকলেও বোঝা যায় না। এত গ্রোথ রিলেশনটা অবভিয়াস। এই ডিফারেন্স বিটুইন ম্যারাসমাস এন্ড কোয়াশিওরকর একটা ডিটেইলের কোশ্চেন। অ্যাপেটাইট, ডায়রিয়া, স্কিন চেঞ্জ, হেয়ার চেঞ্জ, এটা একটু দেখে নিতে হবে। আর এই জিনিসটা আন্ডার গ্রাজুয়েটে তেমন লাগবে না। এই যে এটা হচ্ছে একটা ইনিমেটাস বাচ্চা, যেটা কোয়াশিওরকর নিয়ে আসছে। আর এটা হচ্ছে ওই ম্যারাসমাসের বাচ্চাটা, যেটা হচ্ছে সিভিয়ার ওয়াস্টিং নিয়ে আসছে। কি কি কমপ্লিকেশন হতে পারে একটা স্যামের বাচ্চার, কি কি কমপ্লিকেশন হতে পারে? হাইপোথার্মিয়া, হাইপোগ্লাইসিমিয়া, সেপসিস, শক, সিভিয়ার এনিমিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে আসতে পারে, সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে আসতে পারে, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি এবং কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর। এই এই জিনিসগুলা যখন আমরা ম্যানেজমেন্টে যাব, দেখা যাবে যে এটা তো কমপ্লিকেশন, এই অনুযায়ী কিন্তু আমাদের 10 স্টেপ ম্যানেজমেন্টটা সাজানো হয়েছে। ম্যানেজমেন্টের উদ্দেশ্য কি আমাদের? ম্যানেজমেন্ট কেন করতে হবে ম্যালনিউট্রিশন বাচ্চাদের? কারণ হচ্ছে এই ম্যালনিউট্রিশনে থাকতে থাকতে বাচ্চাটা কিন্তু মারা যাবে। হাইপোগ্লাইসেমিয়া মারা যেতে পারে, হাইপোথার্মিয়া মারা যেতে পারে, সেপসিসে মারা যেতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এনিমিয়া, সবগুলাই কিন্তু তার একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। তাইলে আমাকে প্রথমেই এটা ট্রিটমেন্ট দিতে হবে, কারণ হচ্ছে আমি এটার মর্টালিটি কমাতে চাই, রিডিউস মর্টালিটি। ট্রিট, আইডেন্টিফাই এন্ড ট্রিট, আমাকে ওকে আইডেন্টিফাই করতে হবে যে এটা ম্যালনিউট্রিশন, এবং অবশ্যই ট্রিটমেন্ট দিতে হবে। আর হচ্ছে প্রিভেন্ট রিলাপস। এই ম্যালনিউট্রিশনের বাচ্চাগুলো দেখা যায় যে কিছুদিন পর পরই ম্যালনিউট্রিশন নিয়ে আমাদের কাছে আসে, তাইলে এই রিলাপসটাও আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। একিউট ম্যালনিউট্রিশনকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন। এই সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনে কিছু আছে উইথ কমপ্লিকেশন আর কিছু হচ্ছে উইদাউট কমপ্লিকেশন, কিন্তু দুইটাকেই আমাদেরকে ট্রিটমেন্টের আওতায় আনতে হবে। কিন্তু আমাদের দেশে যেহেতু মানুষ বেশি, ওয়ার্কলোড বেশি, এই জন্য, এবং স্যামের বাচ্চারা ইমিউনো কম্প্রোমাইজ থাকে,
এই ইমিউনো কম্প্রোমাইজের জন্য ওদেরকে যদি আমি এই যে উইদাউট কমপ্লিকেশনের একটা বাচ্চাকে হসপিটালে ভর্তি করে দিই, মানে ফেসিলিটি বেসডে ভর্তি করি, তখন দেখা যাবে ওরা আরো বেশি ক্রস ইনফেকশন হচ্ছে, মর্টালিটি রেট বাড়তেছে, আর আমাদেরও ওয়ার্কলোড বেড়ে যাচ্ছে। এই জন্য এই মানে অসুবিধাটা দূর করার জন্য দেখা গেছে যে যারা স্যাম সিভিয়ার এখন ম্যানেজমেন্ট ক্রাইটেরিয়া ফিল আপ করছে কিন্তু তাদের কোনো কমপ্লিকেশন এখনো দেখা যাচ্ছে না, সেই বাচ্চাগুলোকে, এবং যারা মডারেট লিকুইড ম্যালনিউট্রিশন নিয়ে আছে এবং আউট পেশেন্ট কেয়ার, এই দুই বাচ্চাগুলোকে আমরা আউট পেশেন্ট মানে কমিউনিটি কিছু আউটরিচ অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিব, এবং যদি প্রয়োজন মনে করি তখন আমরা তাকে রেফার করবো ফেসিলিটি বেসে। যদি প্রয়োজন না হয় এই আউট পেশেন্টেই তাদেরকে আমরা খাবার সম্পর্কে মানে ডায়েটারি অ্যাডভাইস, তারপর হচ্ছে ফলো আপ এবং প্রিভেনশন, এই জিনিসটা আমরা এই কমিউনিটি আউটরিচ অ্যাক্টিভিটিসে এই দুই বাচ্চাকে ট্রিটমেন্ট করবো। আর এদের ক্ষেত্রে কারো যদি রেফারেলের প্রয়োজন হয়, কারো যদি মনে হয় যে কমপ্লিকেশন ডেভেলপ করছে, সাথে সাথে আমরা তাদের তখন ফ্যাসিলিটি বেস মানে হসপিটালে এডমিট করব। মানে যাদেরকে আমি মানে হসপিটালে এডমিট করতে হবে, এটা হচ্ছে কমপ্লিকেশন আছে যাদের। আমাদের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট কি? প্রিন্সিপাল যাদেরকে হসপিটালে ফেসিলিটি বেসডে আমরা কি ট্রিটমেন্টটা দিব তাদেরকে, প্রথম কথাই হচ্ছে আমাদেরকে জেনারেল প্রিন্সিপাল, সেটা হচ্ছে 10 স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট। এটা সবাইকে জানতে হবে, এটা মাস্ট টু নো। এই 10টা স্টেপ একদম মুখস্থ থাকা লাগবে, এটার কোনো মানে চেঞ্জ হবে না। এরপর হচ্ছে এইসব বাচ্চারা কি কি ইমার্জেন্সি নিয়ে আসে তার ট্রিটমেন্ট দিতে হবে। ইমার্জেন্সি গুলো হচ্ছে কি কি? শক নিয়ে আসে, সিভিয়ার এনিমিয়া নিয়ে আসে, হার্ট ফেলিউর নিয়ে আসে। এই বাচ্চাদেরকে ইমার্জেন্সি বেসিসে এই 3টা কমপ্লিকেশনে আমাদেরকে সাথে সাথে ট্রিট। এরপর এটার সাথে যে অ্যাসোসিয়েটেড কন্ডিশন গুলো হয়, যেমন ভিটামিন এ ডিফিসিয়েন্সি হলো, এটার সাথে যে অ্যাসোসিয়েটেড জিঙ্ক ডিফিসিয়েন্সি, যে অ্যাসোসিয়েটেড কন্ডিশন গুলো থাকে, মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি, এটা ট্রিটমেন্টটা অবশ্যই হবে। এরপর এতগুলা টেস্টে ম্যানেজমেন্ট করার পরে যদি দেখা যায় যে বাচ্চাটা ট্রিটমেন্টে রেসপন্ড করতেছে না, তাহলে কেন ফেল হচ্ছে এটা ওই এই ম্যানেজমেন্টের মধ্যেই দেখতে হবে, এবং বাচ্চাটাকে ডিসচার্জ এবং ফলো আপের জন্য রেডি। ও যে আমি বলছিলাম যে স্যাম উইথ কমপ্লিকেশন, মানে কাদেরকে আমি ফেসিলিটি বেসে দিব, মানে এডমিশন ক্রাইটেরিয়া ফর সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন। এই এডমিশন ক্রাইটেরিয়াটা হচ্ছে গ্রেড 2 এন্ড গ্রেড 3 এডিমা থাকলে, সিভিয়ার ওয়াস্টিং থাকলে, পুয়ার অ্যাপিটাইট এবং আনএবল টু ইট, বাচ্চা খেতে পারছে না বা একদম খাওয়ার টোটালি রুচি নাই, হ্যাঁ, একে কমিউনিটি রিচ থেকে বাসায় পাঠালে দেখা যাবে বাচ্চাটা খারাপ হয়ে যাচ্ছে। এটাই পুয়ার হলে তাকে আমাকে অবশ্যই ভর্তি করাতে হবে। পারসিস্টেন্ট ভমিটিং, পারসিস্টেন্ট ভমিটিং আমরা কখন বলি? যখন হচ্ছে 3 অর, এই পারসিস্টেন্ট ভমিটিংটা প্রায় জিজ্ঞাসা করা হয় যে 3 অর মোর ভমিটিং পার আওয়ার, 1 ঘন্টায় যদি 3 অথবা 3 এর বেশি বমি হয় তাহলেই সেটা হচ্ছে আমাদের পারসিস্টেন্ট ভমিটিং। এরপর হচ্ছে টেম্পারেচার, যদি ফিভার থাকে সেটাও আমাদের ইম্পর্টেন্ট, যদি হাইপোথার্মিয়া থাকে সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। তো মানে বাচ্চাটা ফিভার নাই ছেড়ে দেওয়া যাবে না, কারণ এইসব বাচ্চা খুব দ্রুত হাইপোথার্মিয়া চলে যায়, কারণ ওদের তো ফ্যাট থাকে না সাবকিউটেনিয়াস, ওরা খুব দ্রুত হাইপোথার্মিয়া চলে যায়। হাইপোথার্মিয়াটা আমাকে দেখতে হবে, যদি সেটা 95 ফারেনহাইটের কম হয় তাহলেও তাকে ভর্তি দিতে হবে, এবং 102.2 বেশি হলেও তাকে আমাকে ভর্তি দিতে হবে। র্যাপিড ব্রিদিং অ্যাকর্ডিং টু আইএমসিআই, আইএমসিআই অনুযায়ী আমরা যে র্যাপিড ব্রিদিংটা পড়েছি, যে রেসপিরেটরি রেটটা বেশি, মানে যেটা আমরা ওই 0 to 2 months, 2 to 12 months, more than 12 months, 60, 50, 40, 60 or more, 50 or more, 40 or more, যে আইএমসিআই অনুযায়ী আমরা র্যাপিড ব্রিদিংটা দেখছি কাট অফ ভ্যালু, সেটা অনুযায়ী আমাদেরকে কাউন্ট করে প্রয়োজনে তাকে ভর্তি দিতে হবে। এনিমিয়া থাকলে ভর্তি দিতে হবে, বাচ্চাটা সিভিয়ারলি পেইন, হ্যাঁ, আমরা সাধারণত পামার পেলোডটা দেখি। যদি পামার পেলোডের সাথে ডিফিকাল্টি অফ ব্রিদিং থাকে তাহলে তো অবশ্যই ভর্তি দিতে হবে, ডিফিকাল্টি অফ ব্রিদিং না থাকলেও ভর্তি দিতে হবে। এক্সটেন্সিভ কোনো ইনফেকশন থাকলে তাকে ভর্তি দিতে হবে। অ্যালার্টনেস, বাচ্চাটা যদি উইক, এপিথিক, আনকনসিয়াস, কনসাশনের হিস্ট্রি থাকলেও ভর্তি দিতে হবে। আর ডিহাইড্রেশনের ক্ষেত্রে আমরা জিজ্ঞাসা করবো যে রিসেন্ট ডায়রিয়া, ভমিটিং, সুইটিং, এর সাথে কি কোনো আমাদের নট পাসিং ইউরিনের হিস্ট্রি আছে কিনা, বা রিসেন্ট অ্যাপিয়ারেন্স অফ ডিহাইড্রেশনের কোনো সাইন পাওয়া যাচ্ছে কিনা, ওই যে সানকেনাইটা রিসেন্ট বেড়েছে এরকম কিছু, তাহলে ওই বাচ্চাগুলোকে আমাদেরকে ভর্তি ক্রাইটেরিয়া। এছাড়াও যদি কোনো সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন 6 মাসের বয়সের কম হয়, সেই বাচ্চাটা দ্রুত খারাপ হয়ে যায়, এই জন্য আমার এই বাচ্চাটাকে ভর্তি দিতে হবে। আর
কেয়ার গিভার যদি বলে আমার বাসায় সেই রকম ফেসিলিটি নাই, আপনি যা বলতেছেন আমি সেটা মেনটেন করতে পারবো না, তাহলেও তাকে আমাকে ইনপেশেন্ট কেয়ারে আওতায় আনতে হবে। আর ফিজিশিয়ানের ডিসিশনটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। সে যদি মনে করে এই বাচ্চা খারাপ হতে পারে, তাকেও প্রায় কমপ্লিকেশনের কোনো ক্রাইটেরিয়াই নাই, কিন্তু সে মনে করলো যে এই বাচ্চা খারাপ হয়ে যেতে পারে কোনো ক্রাইটেরিয়া দিকে, তখন আমরা স্যামি ট্রিটমেন্টকে সাধারণত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্টেবিলাইজেশন ফেজ আর একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন ফেজ। স্টেবিলাইজেশন ফেজটাকে আসলে স্টেবিলাইজ করতে হবে বাচ্চাটাকে। এই যে ম্যালনিউট্রিশনের জন্য বাচ্চাটা এত খারাপ অবস্থায় আসে, সেখান থেকে লাইফ থ্রেটানিং প্রবলেম গুলো আইডেন্টিফাই করতে হবে, ট্রিট করতে হবে। কোনো স্পেসিফিক ডেফিসিয়েন্সির জন্য কারেকশন শুরু করতে হবে। মেটাবলিক কোনো অ্যাবনর্মালিটিস, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোথার্মিয়া এগুলো থাকলে সেটা ট্রিটমেন্ট এখানে আমরা শুরু করবো, এবং ফিডিংটা স্টার্ট করবো। মানে বাচ্চাটাকে যেভাবে হোক স্টেবিলাইজ করতে হবে, এই জন্য এটা নাম হচ্ছে স্টেবিলাইজেশন ফেজ। আর রিহ্যাবিলিটেশন ফেজে হচ্ছে আমাদের তখন হচ্ছে বাচ্চাটার যে লস ওয়েট ছিল সেটা রিগেইন করবে। তারপর ইমোশনাল ফিজিক্যাল স্টিমুলেশনটা আরো বাড়াতে হবে। ইমোশনাল স্টিমুলেশনটা আসলে এক স্টেবিলাইজেশন ফেজ থেকেই শুরু হবে, এই সময়কে এটা আরেকটু বাড়াতে হবে। যদি ব্রেস্ট ফিডিংটা কোনো কারণে বন্ধ হয়ে থাকে এবং বাচ্চার বয়স 2 বছরের কম, তাকে এটা আবার রিল্যাকটেশনে যেতে হবে, রিইনিশিয়েশন করতে হবে এবং এনকারেজ করতে হবে। আর মাদার আর কেয়ার গিভারকে অবশ্যই ট্রেন করতে হবে যে কিভাবে সে রিহ্যাবিলিটেশন ফেজে আমাদেরকে যেটা করতে হবে। সে তো আর সারা জীবন হসপিটালে ভর্তি থাকবে না, যে সেইটা কেয়ার গিভার ট্রেন্ড হবে কিভাবে তাকে হোম ট্রিটমেন্ট করবে, এবং বাচ্চাটাকে ডিসচার্জের জন্য প্রিপেয়ার করতে হবে। 10 এসেনশিয়াল স্টেপের মধ্যে আমাদের স্টেবিলাইজেশন ফেজটা হচ্ছে 1 to 2 days, এটা কোনো ফিক্সড না, এটা 3-4 days ও হতে পারে। আর মাঝখানে যে জায়গাটা আছে সেটা হচ্ছে আমাদের ট্রানজিশনাল ফেজ, এটাও 3 to 7 days, একদম ফিক্সড না। এটা 3 to 14 days ও হতে পারে, 3 to 10 days ও হতে পারে। এরপর থেকে আমাদের শুরু হবে রিহ্যাবিলিটেশন ফেজ। এটা এক একজনের এক এক রকম লাগে, কার কতদিন লাগবে এটা কোনো ফিক্সড নাই। ইউজুয়ালি ম্যাক্সিমাম বাচ্চাই স্টেবিলাইজেশন ফেজটা সাধারণত দেখা যায় ইমপ্রুভ হয়ে যায় 2 থেকে 3 দিনের মধ্যে, আর 7 থেকে 10 দিনের মধ্যে আমার ট্রানজিশন ফেজ থেকে রিহ্যাবিলিটেশন ফেজে চলে যেতে পারি ম্যাক্সিমাম বাচ্চার ক্ষেত্রে। তাহলে হাইপোগ্লাইসেমিয়া আমার স্টেবিলাইজেশন ফেজ থেকেই শুরু, মানে তাকে হাইপোগ্লাইসেমিয়া একটা ওয়ান অফ দা ইমার্জেন্সি, সেটাকে শুরু করতে হবে একদম ফার্স্ট প্রায়োরিটি দিয়ে। এরপর হাইপোথার্মিয়া, ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ইনফেকশন, মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, মাইক্রোনিউট্রিয়েন্ট গুলা শুরু করে দিতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে শুধু আয়রনটা আমরা শুরু করবো না, আয়রনটা আমরা শুরু করবো হচ্ছে রিহ্যাবিলিটেশন ফেজে। তা আয়রন একটা ইনফেকশনের কজ বাড়ায়, এই জন্য আমরা আয়রনটাকে অবশ্যই দেরিতে দিব। এবং আয়রনে অনেক এনার্জি কনজিউম হয়, এটাকে মেটাবলাইজ করতে গেলে। এই দুই কারণে আয়রনকে আমরা একদম রিহ্যাবিলিটেশন ফেজে শুরু। আর কশাস ফিজিক হচ্ছে একদম স্টেবিলাইজ ফেজে শুরু করতে হবে। ক্যাচ আপ গ্রোথটা কিন্তু আমাদের এই যে যখন আমরা এই স্টেবিলাইজেশন ফেজ শুরু করব, তখন কি হবে, বাচ্চাটার ইডিমা লস হবে, তখন দেখা যাবে ওয়েট আরো কমে যাচ্ছে, যা ছিল তার চেয়ে ওয়েট কমে যাচ্ছে। এই ক্যাচ আপ গ্রোথটা মানে ওয়েট গেইনটা শুরু হবে কিন্তু এই রিহ্যাবিলিটেশন ফেজ, এই সময়। আর সেন্সরি স্টিমুলেশন একদম শুরু থেকে দিতে হবে, আর ফলো আপ ডিসচার্জের জন্য প্রিপেয়ার করবো আমি হচ্ছে রিহ্যাবিলিটেশন। ফার্স্ট স্টেপ অফ ম্যানেজমেন্টের মধ্যে যেটা, সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে ট্রিট এন্ড প্রিভেন্ট হাইপোগ্লাইসেমিয়া। এই কথাগুলোকে এভাবে লিখতে হবে, এভাবে বলতে হবে, শুধু ট্রিট হাইপোগ্লাইসেমিয়া বললে হবে না, ট্রিট এন্ড প্রিভেন্ট। মানে কারণ হচ্ছে যে আমি যদি ট্রিটমেন্ট করে ছেড়ে দিই, এই বাচ্চাগুলোর কোনো গ্লুকোজ স্টোরেজ নাই, সে রিপিটেডলি হাইপোগ্লাইসেমিয়া যাবে, রিপিটেডলি সে কনভার্সন হবে এবং সে মর্টালিটির দিকে এগিয়ে যাবে। তাহলে প্রথম মানে যেটাই আমরা করব এই ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে, এটা একদম মনে রাখতে হবে যে সবগুলা কথার মধ্যে ট্রিট এন্ড প্রিভেন্ট হাইপোগ্লাইসেমিয়া, ট্রিট এন্ড অর প্রিভেন্ট হাইপোগ্লাইসেমিয়া। তাহলে হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আসলে প্রথমেই আমি 50 ml 10% দিয়ে ভায়া ইনজেকশন খাওয়াই, দেন আমি F75 ডায়েট স্টার্ট করে দিব 30, মানে এইসব ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আসলে আমি 30 মিনিট ইন্টারভেলে 2 আওয়ার্স দিই। ইউজুয়ালি তো F75 টা আমরা 2 আওয়ারলি দিই, ওভার দ্য নাইট এন্ড ডে, দিনে রাত্রে 2 ঘন্টা পর পর দিই। কিন্তু হাইপোগ্লাইসেমিয়া একটা বাচ্চাকে 50 ml 10% দিয়ে খাওয়াই দেওয়ার পর পরই আমাদেরকে 30 মিনিট ইন্টারভেলে 2 আওয়ার্স এই খাবারটা দিতে হবে, কিন্তু খাবারের অ্যামাউন্ট কিন্তু বাড়বে না। 2 ঘন্টা পর পর যদি একটা বাচ্চা 60 ml খাবার খেত, তাহলে 30 মিনিট পর পর এটা 1/4 করে করে পাবে, মানে হচ্ছে 15 ml করে করে 30 মিনিট ইন্টারভেলে 2 ঘন্টা পাবে। এই বাচ্চাটা হাইপোগ্লাইসেমিয়া থেকে যে কোনো সময় হাইপোথার্মিয়া যাবে, কিপ দ্য চাইল্ড ওয়ার্ম, অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিতে হবে। সব বাচ্চাকে, ম্যালনিউট্রিশনের সব বাচ্চাকে উইদাউট কমপ্লিকেশন, কমপ্লিকেশন থাকলে তো দিব,
উইদাউট কনফিউশন অ্যান্টিবায়োটিক এটা দিতে হবে, ওরাল অ্যান্টিবায়োটিকও দিতে হবে, কারণ এদের ফিডের ইনফেকশন থাকে। আর 2 আওয়ারলি ফিডিং, একদম নাইট ফিডিংটা খুব এনশিওর করতে হবে। এই জিনিসটা এইসব বাচ্চার ক্ষেত্রে কিছুতেই মিস করা যাবে না। বেশিরভাগ বাচ্চাই দেখা যায় নাইটে হাইপোগ্লাইসেমিয়া চলে যায় ম্যালনিউট্রিশনের বাচ্চা। এরপরে দেখা যায় যে এই হাইপোগ্লাইসেমিয়ার বাচ্চাটার যদি কনভার্সন হয় বা আনকনসিয়াস হয়ে যায়। হাইপোগ্লাইসেমিয়াটা হচ্ছে যে যদি বাচ্চার গ্লুকোজ লেভেলটা 2.5 ml মিলিমোল পার লিটারের কম আসে, তখনই আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি। 2.5 মিলিমোল পার লিটারের কম আসলে। কিন্তু ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে এটা 3 নিচে আসলে আমরা এটাকে হাইপোগ্লাইসেমিয়া বলবো। 3 মিলিমোল পার লিটারের কম আসলে আমরা এটাকে হাইপোগ্লাইসেমিয়া বলতে হবে ম্যালনিউট্রিশন বাচ্চার ক্ষেত্রে, এই নিচে নামা যাবে না। সাথে যদি কনভার্সন থাকে তাহলে তারা ওরাল এনজিটিউব দিলে হবে না, তখন তাকে 5 ml পার কেজি করে এই 10% গ্লুকোজটা আইভি দিয়ে দিতে হবে, এবং ফলোড বাই 5 ml পার কেজি করে দিয়ে আবার 50 ml ফলোড বাই 10% গ্লুকোজ আবার এনজিটিউবতে খাওয়া দিতে হবে। 5 ml পার কেজি আইভি এক্সট্রা একটা ডোজ দিতে হবে, যেহেতু বাচ্চাটা আনকনসিয়াস বা কনভার্সন। এটা দেওয়ার পরে যদি কনভার্সন কন্টিনিউ করে তখন পার একটা ডায়াজিপাম দিতে হবে। আর আমরা কি মনিটর করব? 2 আওয়ারলি ব্লাড গ্লুকোজটা দিই। এই ক্ষেত্রে যদি ব্লাড গ্লুকোজ লো আসে, মানে 3 মিলিমোল পার লিটারের কম আসে, তাহলে তাকে 50 ml বোলাস 10% গ্লুকোজ আইভি দিয়ে দিতে হবে। 50 ml বোলাস আইভি গ্লুকোজটা আইভি দিয়ে দিতে হবে। দেন কন্টিনিউ ফিডিং এভরি 30 মিনিটস আনটিল স্টেবল। ওই 1/4 করে করে 30 মিনিট পর পরই খাবারটা দিতে হবে, এবং যতক্ষণ না যে স্টেবল হচ্ছে, মানে আমরা এই সময় ব্লাড গ্লুকোজ দেখবো 2 ঘন্টা পর পর, যে সময় দেখবো যে ব্লাড গ্লুকোজের নম্বর হচ্ছে এবং বাচ্চা কিছুটা স্টেবল হচ্ছে, তখন আমরা 2 আওয়ারলি ফিড। এক্সিলারি টেম্পারেচার দেখতে হবে এবং লেভেল অফ কনসিয়াসনেসটা দেখতে হবে। 2 আওয়ারলি ফিডিং রাখতে হবে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট প্রিভেনশন করার জন্য। ডে এন্ড নাইট থ্রু আউট দ্য ফিডিং দিতে হবে। ট্রিট এন্ড প্রিভেন্ট হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়াটাকে আমাকে অবশ্যই মনোযোগ দিতে হবে এবং প্রিভেন্ট ট্রিট করতে হবে। সেটা কি? যদি 35 মানে 95 ডিগ্রি ফারেনহাইটের নিচে থাকে, তাহলে সেটা হচ্ছে আমার হাইপোথার্মিয়া। আর এটা আমরা দেখবো কোথায়? এটা আমরা এক্সিলারি টেম্পারেচার দেখবো। ভার্টিক্যালি থার্মোমিটারটাকে রেখে 3 মিনিট রেখে দিতে হবে। যে কোনো এখন যে এটা আসছে সেটা হচ্ছে এক্সিলারি টেম্পারেচার, জ্বরের বাচ্চা হোক বা হাইপোথার্মিয়ার বাচ্চা হোক, 3 মিনিট দেখলে কোনো কিছুই যোগ করা লাগে না। এক যোগ করা মানে আমরা প্রায় বলি এক যোগ করতে হবে এক্সিলারিতে, এটা লাগবে না। 3 মিনিট দেখলে এটা আমরা একুরেট ধরে নিই, এটাই ঠিক টেম্পারেচার। যা আসছে থার্মোমিটারে সেটাই ওর অ্যাকচুয়াল টেম্পারেচার। তখন বাচ্চাটাকে রিওয়ার্ম করতে হবে। এই যে র্যাপিংটা খুবই একদম মাথা থেকে শুরু করে, কেননা বাচ্চাদের মাথা যখন চুল থাকে না, এইসব বাচ্চাগুলো স্পার্স হেয়ার থাকে, খুব এখান দিয়ে তার হিট লসটা ইভাপোরেশনটা খুব বেশি হয়, তখন বাচ্চাটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। এই জন্য র্যাপিং ইনক্লুডিং হেডটাকে খুব ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে, এবং ফিডিং স্টার্ট করতে হবে। দেখা যায় এই হাইপোথার্মিয়া থেকে তুমি করে বাচ্চাটা আবার হাইপোগ্লাইসেমিয়া চলে যায়, আর অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই একই কথা এখানেও মনিটর করতে হবে বডি টেম্পারেচারটা, তাকে মানে সে একদম কাভার্ড আছে কিনা খেয়াল রাখতে হবে। তারপর ব্লাড গ্লুকোজটা চেক করতে হবে। 2 আওয়ারলি ফিডিং এনশিওর করতে হবে, ডে নাইট ফিডিং করতে হবে। তারপর কাভার্ড রাখতে হবে, এই সময় তাকে বাথিংটাকে অ্যাভয়েড করতে হবে, আমাদের গোসল করানো যাবে না। আর হচ্ছে মার সাথে ঘুমাবে। মার একটা ওম আছে মানে ওয়ার্ম, সেটা সে বাচ্চা তাকে যখন বুকে রাখবে, বাচ্চা ওখান থেকেও কিছু ওয়ার্ম পাবে। আর খালি বিছানা এভাবে রেখে দেওয়া যাবে না। এই বাচ্চাটার ক্ষেত্রে ট্রিট এন্ড প্রিভেন্ট ডিহাইড্রেশনটাকে প্রিভেন্ট করতে হবে। এদের ক্ষেত্রে আমরা যেই রিহাইড্রেশন সলিউশনটা ইউজ করি সেটার নাম হচ্ছে রিজোমাল। এটা এলাবোরেশন কিন্তু জিজ্ঞাসা করা হয় যে রিজোমাল কি। রিজোমাল হচ্ছে রিহাইড্রেশন সলিউশন ফর ম্যালনিউট্রিশন চাইল্ড। সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে আসে যখন বাচ্চাগুলা, আমরা নর্মাল বাচ্চার ক্ষেত্রে ওর স্যালাইন ইউজ করি। আর এদের ক্ষেত্রে এদের কিছু এই ম্যালনিউট্রিশনের কারণে বডিতে কিছু চেঞ্জ হয়, যেমন সোডিয়ামটা বেশি থাকে, পটাশিয়ামটা কম থাকে বেশি। যখন সোডিয়াম বেশি থাকে এই বেসিসে এই রিজোমালটা বানানো হয়, রিহাইড্রেশন সলিউশন ফর ম্যালনিউট্রিশন চাই। এটা যখন ও ডিহাইড্রেশন নিয়ে আসবে, আমরা তাকে এভরি 30 মিনিট পর পর ফার্স্ট 2 আওয়ার্সে ওই ফিডিংটার মতোই, যে আধা ঘন্টা পর পর প্রথম 2 ঘন্টা 5 ml পার কেজি করে তাকে এই রিজোমালটা খাওয়াবো। এরপর 2 ঘন্টা পর তাকে আমরা অল্টারনেট আওয়ারে প্রায় 4 থেকে 10 ঘন্টা রিজোমালটা খাওয়াবো। আর আরেকটা আওয়ারে
মানে একটা অল্টারনেট আওয়ারে রিজোমাল খাবে 2 ঘন্টা, আরেকটা অল্টারনেট আওয়ারে F75 শুরু করা হবে। F75 is given in alternate hours during this period. আর ফর এভরি লুজ মোশন, এরপরে এই 10 ঘন্টা পর দেখলাম যে বাচ্চাটা স্টেবল আছে, তাহলে আমরা তখন তাকে কিভাবে দিব, তখন আমরা ওই যে 2 বছরের নিচের বাচ্চাদেরকে যেভাবে দিতাম ওর স্যালাইনটা, এদের ক্ষেত্রে রিজোমালটাই দিব, কিন্তু সেটা দিব হচ্ছে 50 to 100 ml। এখন মা তো 50 to 100 ml বুঝবে না, মাকে আমরা বলে দিব হচ্ছে 10 থেকে 20 চামচ। 2 বছরের নিচে হলে 10 থেকে 20 চামচ, আর 2 বছরের উপরে হলে 20 থেকে 40 চামচ, অথবা আধা কাপ থেকে 1 কাপ, ও যতটুকু খেতে পারে ও খাবে। এই বাচ্চাটাকে হাফ আওয়ারলি আমাকে ফলো আপ করতে হবে নেক্সট 6 to 12 আওয়ার্স। আওয়ারলি করতে হবে, হাফ আওয়ারলি করবো আমরা 2 আওয়ার্স, দেন আওয়ারলি করবো হচ্ছে 6 to 12 আওয়ার্স। কি কি দেখবো আমরা এইসব ক্ষেত্রে? একটা রেসপিরেটরি রেট দেখতে হবে, পালস রেট দেখতে হবে, ইউরিনারি ফ্রিকোয়েন্সি, স্টুল এন্ড ভমিটেড ফ্রিকোয়েন্সি, সাইন অফ ডিহাইড্রেশনের কোনো সাইন আসছে কিনা, মানে হাইড্রেশন ইউরিন আউটপুট পাস করছে কিনা, এটা দেখে আমরা বুঝছি সাইন অফ হাইড্রেশন আমরা চেক। প্রিভেনশন, কিপ ফিডিং উইথ স্টার্টার F75। F75 দিয়ে ফিডিংটা কিন্তু রাখতে হবে, সাথে বন্ধ করা যাবে না। যতবার লুজ মোশন হচ্ছে ততবার রিপ্লেসমেন্ট দিতে হবে রিজোমাল দিয়ে। আর যদি বেস্ট ফিট করে অবশ্যই তাকে এর ফাঁকে বেস্ট ফিটিংটা এনকারেজ করতে হবে। তাহলে আমরা রিজোমাল কিভাবে বানাবো? রিজোমাল বানাতে হবে খুব সহজ, এটা কিন্তু আমরা জানি না বলে বলতে পারি না। আমাদের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে মানে যে ওআরএস টা আছে আমাদের, যেটা আমরা নর্মাল বাচ্চার ক্ষেত্রে 500 ml এর মধ্যে বানাই, সেটা 850 ml এর মধ্যে বানাবো। আর সাথে হচ্ছে 4 চামচ চিনি দিয়ে দিব, ওষুধের চামচগুলোতে 4 চামচ মানে হচ্ছে 20 গ্রাম চিনি দিয়ে দিব। এইভাবে আমরা রিজোমাল বানাই। আর মিনারেল মিক্সটা সাধারণত আমাদের থাকে না, এটা না দিলেও চলবে, এটার বদলে আমরা আলাদা ভাবে তাকে পটাশিয়াম এগুলো সিরাপ আলাদা ভাবে দিয়ে দিই। এটা না দিলেও কোনো সমস্যা নাই, যা শুধু 850 ml পানি নিতে হবে, 1 প্যাকেট ওর স্যালাইন নিতে হবে, আর 4 চামচ চিনি দিতে হবে, তাহলেই আমাদের রিজোমালটা বানানো। এরপর হচ্ছে কারেক্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। ইলেকট্রোলাইট এই স্টেবিলাইজেশন ফেজে বাচ্চাগুলোর ডিসইলেকট্রোলাইটেমিয়া হয়। এটার জন্য আমরা প্রথমে ওকে প্রথম সপ্তাহেই দিব হচ্ছে পটাশিয়াম শুরু করব 4 মিলিমোল পার কেজি পার ডে। আন্ডার গ্রাজুয়েটে এতটা ডিটেলস তোমাদের ডোজ লাগবে না, কিন্তু কি কি দিতে হবে? পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, রিজোমাল তো বললাম। তারপর হচ্ছে সাধারণত এদের সোডিয়ামটা বেশি থাকে, এই জন্য সোডিয়াম লোডটা কমার জন্য আমরা যে ফুডটা দিব ওখানে কম লবণ দেবো, বা চেষ্টা করবো লবণ ছাড়া একটু করার জন্য। আর এইসব ক্ষেত্রে কখনোই ইডিমা জন্য ডায়াবেটিস দেওয়া যাবে না, কেননা এই ইডিমাটা থেকে আমি যদি ডায়াবেটিস দিই, বাচ্চার সাথে সাথে হাইপোটেনশন হয়ে শকে চলে যাবে। এই ম্যালনিউট্রিশনের বাচ্চাকে কখনোই ডায়াবেটিস দেওয়া যায় না, কখনোই ফ্লুইড দেওয়া যায় না। শুধু শকে থাকলে আমরা তাকে ফ্লুইড দিতে পারবো, আর বাকি সব সময় আমরা তাকে ইনডিফ্লুইড দিব। কখনোই ডাইরেক্ট ফ্লুইড দেওয়া যাবে না, দিলে এটা ওভারলোড হয়ে হার্ট ফেলিউর হয়ে যাবে, যেহেতু তারা একটা রিডাকটিভ অ্যাডাপ্টেশনে থাকে, করে অ্যাডাপ্টেশন ভাঙা যাবে। ট্রিট এন্ড প্রিভেন্ট ইনফেকশন। তো একটু আগে বলছিলাম যে আনকমপ্লিকেটেড স্যাম হলেও আমাদের ওরাল একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, ওরাল অ্যামোক্সিসিলিন। কমপ্লিকেটেড হলে আমরা ইনজেক্টেবল দিই, এমপিসিলিন চুজ করি, সাথে হচ্ছে জেন্টামাইসিন। এমপিসিলিন 2 দিন দিয়ে যদি স্টেবল থাকে অ্যামোক্সিসিলিনে চলে যাব, না হলে ওটাও আরো কিছুদিন এমপিসিলিন ইনজেক্ট চলবে। ভ্যাকসিনেশনের স্ট্যাটাসটা জানতে হবে, যদি লাগে তাহলে ভ্যাকসিনেট করতে হবে। আর এন্টি ম্যালেরিয়া মানে ম্যালেরিয়া সাসপেক্টেড জোন থেকে আসলে আমাদের টেস্ট করে এন্টি ম্যালেরিয়াও অ্যাড করে। মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি গুলো কি কি হতে পারে? সাধারণত বাচ্চাটা আসে হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি গুলো নিয়ে, যে জেরোপথ্যালমিয়া, তারপর হচ্ছে ড্রাই স্কিন। এটা হলে যদি একটা বাচ্চা মানে শুধু সিভিয়ার একটা ম্যালনিউট্রিশন নিয়ে আসে কিন্তু তার ভিটামিন এ ডেফিসিয়েন্সি কোনো সাইন নেই, তাহলে শুধু ডে 1-এ একবারই একটা ভিটামিন এ দিলে চলবে। কিন্তু যদি সে কোনো ভিটামিন এ ডেফিসিয়েন্সি সাইন নিয়ে আসে, মানে হচ্ছে যে নাইট ব্লাইন্ডনেস অথবা জেরোপথ্যালমিয়া কিছু নিয়ে আসে, তাহলে তাকে 3টা ডোজ দিতে হবে, ডে 1, ডে 2 এন্ড ডে 40, ভিটামিন এ অ্যাকর্ডিং টু এইজ। আর ফলিক অ্যাসিডটা প্রথম দিন আমরা একটা ট্যাবলেট খাবো 5 মিলিগ্রামের, এরপর থেকে 1/4 করে কন্টিনিউ চলবে। জিঙ্কটা দিব হচ্ছে 2 উইকস 2 মিলিগ্রাম পার কেজি করে, আয়রনটা হচ্ছে 3 মিলিগ্রাম পার কেজি পার ডে করে। এটা অনলি রিহ্যাবিলিটেশন ফেজেই শুরু করতে হবে, মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট সবচেয়ে স্টার্ট কশাস ফিডিং। এই বাচ্চাগুলোকে খুব স্লোলি
কশাস ফিডিং শুরু করতে হবে। কারণ কি, এরা একটা রিডাকটিভ অনেকদিন যাবত না খেতে খেতে ওদের বডি অ্যাডাপ্টেশনে মানে কমের সাথে অভ্যস্ত হয়ে গেছে, রিডাকটিভ অ্যাডাপ্টেশনে আছে। এখন ধুম করে আমি যদি ওকে খুব হাই প্রোটিন খাবার দিয়ে দিই, বাচ্চাটা খুব দ্রুত হার্ট ফেলিউরে যাবে, ইভেন সে মারাও যেতে পারে। সুতরাং এদের জন্য আলাদাভাবে ফর্মুলা তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে যে লো ল্যাকটোজ, অসমোলাইটিটা খুব কম, এই যে F75 নামেই পাওয়া যায় ফর্মুলাটা। F75 নামে আমাদের মেডিকেলি সাপ্লাই আছে, সেটা সেটা হচ্ছে যে IPH থেকে সাপ্লাই দেয়। 75 এখানে 100 ml এর মধ্যে 75 কিলোক্যালোরি থাকে, আর প্রোটিনটা থাকে হচ্ছে 100 ml এর মধ্যে 0.9 গ্রাম। এই ফিডিংটা আমরা, ও যদি ওরাল ফিডিং নিতে পারে ওরালি দিব, আর যদি না নিতে পারে তাহলে আমরা ওকে ইনজেক্টিভ ফিড। আর যদি ইডিমা থাকে তাহলে 100 ml পার কেজি করে দিতে হবে, আর ইডিমা না থাকলে ফ্লুইডটা 130 ml পর্যন্ত ml পার কেজি করে দেওয়া যাবে। আর এই ফাঁকে ব্রেস্ট ফিড করলে F75 এর সাথে এনকারেজ ব্রেস্ট ফিডিং কিছুতেই বন্ধ করা যাবে না, ব্রেস্ট ফিডিং চলবে। সাধারণত আমরা 2 আওয়ারলি ফিডিং শুরু করি। 1 to প্রথম ওই যে যখন স্টেবিলাইজ ফেজ থাকে, তারপর ট্রানজিশন ফেজে আমরা একটু বাড়াই আস্তে আস্তে 3 আওয়ারলিতে যাই। যখন এই 4 আওয়ারলিতে যাবে, এরপর আমরা এই সময় তাকে শুরু করব হচ্ছে রিহ্যাবিলিটেশনটা শুরু করবো। 4 আওয়ারলি ফিডিংটা যখন সে সুন্দরভাবে নিতে পারবে, এই সময় আমরা খেয়াল করব তাকে, সেটা হচ্ছে যে যতটুকু খাবার দেওয়া হচ্ছে সে কতটুকু খাচ্ছে, অফার্ড আর লেফট ওভার, ভমিটিং কেমন করতেছে, ফ্রিকোয়েন্সি অফ স্টুলটা কেমন হচ্ছে, এবং ডেইলি ওয়েট গেইন। এই সময় কিন্তু সাধারণত ওয়েট গেইন হয় না কশাস ফিডিং এ, বরঞ্চ অনেক সময় ইডিমা চলে গেলে ওয়েট লস হয়। এটা আমরা দেখতে হবে যে বডি ওয়েটটা মেজার করে করে দেখতে হবে যে ওর ইডিমা কমতেছে না বাড়তেছে। ওয়েট গেইন শুরু হবে হচ্ছে রিহ্যাবিলিটেশন ফেজ। এটা আমাদের F75 কম্পোজিশন এতটা লাগবে না, এটাও একই F100। এখন রিহ্যাবিলিটেশন ফেজটার মধ্যে আমরা কিন্তু তখন তার ক্যালোরি, ফ্লুইড, প্রোটিন সবই বাড়াবো। এটাতে হচ্ছে F100, তখন আমরা শুরু করবো F100 এ হচ্ছে কিলোক্যালোরি থাকে 100 এবং প্রোটিন থাকে 2.9 গ্রাম। এর সাথে সাথে এইটা কিন্তু কখনোই রিহ্যাবিলিটেশন ফেজে আমরা যখন F100 শুরু করবো, এটা কখনোই ইনজেক্টিভ দিয়ে দেওয়া যাবে না, এটা অবশ্যই ওরাল দিতে হবে। হাই ক্যালোরি হাই প্রোটিন ডায়েট ইনজেক্টিভ দিয়ে দেওয়া যাবে না, এতে এন্টেরিক ইনজুরি হওয়ার সম্ভাবনা। এই ফাঁকে আমরা শুরু করব হচ্ছে তার ওই বাড়তি খাবারগুলা, এই বেরেনা, খিচুড়ি, ফিশ মিট, বাসার খাবারগুলো শুরু করবো। F100 F75 হসপিটাল ফেসিলিটি বেসড সে পাবে, বাসায় সে বাসার খাবার অভ্যস্ত হবে। এই সময় মাকে তৈরি করতে হবে যে সে কিভাবে খাবার টাবার গুলা তৈরি করবে। এই যে রিপ্লেস F75 উইথ সেম অ্যামাউন্ট অফ F100। F75 যে 4 আওয়ারলি পাচ্ছিল, যদি এটা 4 আওয়ারলি 100 ml করে 4 আওয়ারলি পায়, F100 এই 100 ml দিয়েই শুরু করতে হবে, তখন বাড়ানো যাবে। 48 পাওয়ার পর্যন্ত F100 টা দিয়ে ও কতটুকু ওর বডি নিচ্ছে সেটা আমাদেরকে চেক করতে হবে। 48 আওয়ার্স পর থেকে আস্তে আস্তে আমরা প্রত্যেক ফিডিং এ 10 ml করে বাড়াতে পারবো। এই মুহূর্তে সে আর খাবে না, সেই মুহূর্তে থেকে আর বাড়াবো না, ওভাবেই সে চলবে। এই ফিডিং দেওয়ার সাথে সাথে আমরা রেসপিরেটরি রেট আর পালস রেট কাউন্ট করবো যে কোনো ওভার ফিডিং হচ্ছে কিনা। ওভার ফিডিং হলে রেসপিরেটরি রেট মোর দেন 5 বেড়ে যাবে, বেজাল রেসপিরেটরি রেটের চেয়ে। খাওয়ানোর আগে যা ছিল তার চেয়ে 0.5টা মোর দেন 5 ব্রেথ পার মিনিট বেড়ে যাবে। আর পালস রেটটা হচ্ছে বেজাল যা ছিল তার থেকে 25 বিট পার মিনিট বেড়ে যাবে, 25-এর বেশি হয়ে যাবে যদি ওভার ফিডিং হয়ে যায়। আর ট্রানজিশন ফেজে ফ্রিকুয়েন্ট ফিডিং দিবে, 4 আওয়ারলি যাবে, এখানে 150 থেকে 220 কিলো ক্যালোরি পর্যন্ত আমরা যেতে পারি, প্রোটিনের অ্যামাউন্টটা 4 থেকে 6 গ্রাম পর্যন্ত যাওয়া যাবে। এটা ক্যাচ আপ গ্রোথের সময়, ইচিভ ক্যাচ আপ গ্রোথ। এই যে এই সময় আমাদের ওয়েট গেইনটা শুরু হবে। এই প্রতিদিন আমরা যখন মেজার করতে থাকবো, দেখবো যে এই বাচ্চাটারটা মানে এই ক্যাচ আপ গ্রোথ যখন আমরা পাবো, এই 100 শুরু হবে, তখন ধীরে ধীরে ওর ওজন বাড়তে থাকবে, প্রতিদিনই ওর ওজন বাড়তে থাকবে। এবং বাচ্চাটা এইসবের সাথে শুধু আমি বাচ্চাটাকে ফেলে ফেলে খাওয়াচ্ছি তাহলে হবে না, তাকে তার সাথে ইমোশনাল একটা বন্ডিং তৈরি করতে হবে এবং সেন্সরি স্টিমুলেশন, টেন্ডার লাভিং কেয়ার, চেয়ারফুল স্টিমুলেটিং এনভায়রনমেন্ট, এই যে ফুল টুল দিয়ে বা ওর মতো করে একটু খেলনা, ও যেটা পছন্দ করে আশপাশটা সাথে একটু কালারফুল করে রাখা। দেখা যাবে মাকে আমরা অনেক সময় শিখাই দিই এইভাবে, একটা ধরে একটা নারিকেলের তেল ইউজ করছে, সেটা খালি বোতল, সেখানে একটু একটু পাথর বা একটা কিছু ঢুকিয়ে টিন 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 শব্দ করে, মানে নিজেরা খেলনা মানে বাচ্চাদের সাথে খেলে। এই স্ট্রাকচার্ড প্লে থেরাপি গুলো ওদেরকে মানে প্রতিদিনই মার সাথে বা কেয়ার গিভারের সাথে দিতে হবে।
ইমোশনাল এন্ড ফিজিক্যাল স্টিমুলেশনটা। এরপর বাচ্চাটাকে প্রিপেয়ার ফর ডিসচার্জ এন্ড ফলো আপ আফটার রিকভারি। Encourage them to give nutritious food with adequate calorie value and importance of mixed diet. মানে এটা হচ্ছে এখন মাকে কাউন্সিলিং শুরু করে দিতে হবে, যেহেতু আমি বাচ্চাটাকে বাসায় পাঠাবো, যে কোনটাতে কত কিরকম ক্যালোরি বাচ্চা আসলে খেলে, মানে যেমন হালুয়া একটু তেল দিয়ে, বেশি করে চিনি হালুয়া একটু তেল দিয়ে বানালে এটাতে কত কিলো ক্যালোরি, এটা ওদেরকে মানে এনকারেজ করতে হবে খাওয়ানোর জন্য। খিচুড়ি, ভাত, মাছ। এখন অনেক সময় দেখা যায় যে আমাদের এই জিনিসগুলো আমরা খেয়াল করি না, তেল ছাড়া রান্না করি, অথবা বাচ্চা শুধু ভাত খেয়ে পেট ভরায় রাখতেছে, মা লবণ দিয়ে ভাত খাচ্ছে, এগুলো প্র্যাকটিক্যাল একটা সিচুয়েশনে দেখা যায় ওরা তাই করতেছে। এই জিনিসগুলো যেন না করে ভবিষ্যতে, এই জন্য তাদের একটা ভালো ধারণা দিতে হবে। প্রিপারেশন অফ অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট উইথ অ্যাভেলেবল ফুড। কিভাবে হালুয়া বানাবে, কি ওদের বাড়িতে যা আছে সেটা শুনে সেই অনুযায়ী আমাকে ওর খাবারটা সিলেকশন করতে হবে। যে মা বাসায় চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করতে হবে, তাকে আমি যদি বলি বাইরে থেকে এটা এনে করতে ওটা করতে, সেটা করবে না। সেটা হয়তো সে 1 সপ্তাহ মেনটেন করবে, কিন্তু আলটিমেটলি আবার সে ম্যালনিউট্রিশন নিয়ে আমার কাছে আসবে। তার বাসার জিনিস দিয়ে আমাকে তাকে কিভাবে তার ক্যালোরিটা ফিট করা, মানে এডুকেট করা যায়, সেটাই তাকে এনকারেজ করতে হবে। এবং active participation in nutrition rehabilitation center in general activities in the ward including play, cooking, feeding, bathing, changing in the children under supervision. ওইখানে যখন বাচ্চাটা ভর্তি থাকে ম্যালনিউট্রিশন ওয়ার্ডে, দেখা যায় যে মারা একটা নিজেদের মধ্যে মানে দল তৈরি করে। 5টা বাচ্চার ম্যালনিউট্রিশনের ভর্তি হয়েছে, 5টা মাই একটা খুব ফ্রেন্ড হয়ে যায়। ওদেরকে যখন কোনো কিছু বলা হয় ওরা খুব সুন্দর ওগুলা মানে নেয়, নিয়ে ওভাবে কাজ করে। এটাই আমাকে খেয়াল রাখতে হবে যে যেন সে এটা মানে গ্রহণ করে, সহজ ভাবে নেয়, যেটা যেন সে আমার গ্রহণ করে। ফলো আপ, বাচ্চাটা কিভাবে ফলো আপ করবে? স্টিমুলেটিং ফিজিক্যাল এন্ড মেন্টাল ডেভেলপমেন্ট, রেগুলার ডিওয়ার্মিং, helping, teaching, counseling, learning mother are the essential part of long-term treatment of the children. বাচ্চাটাকে ছুটি দেওয়ার সময় বলে দিতে হবে 1 সপ্তাহ পরে আবার আসতে। 1 সপ্তাহ পর আমরা আবার তার ওয়েট নিব, কি কি খাওয়াচ্ছে মা থেকে ফলো আপ নিব, বাচ্চাটার এর মধ্যে ডায়রিয়া, বমি, কোনো ইনফেকশন হয়েছে কিনা, বা জ্বর বা বাচ্চার কাশি, খেতে পারছে না, এরকম কিছু হয়েছে কিনা, সেটা একটা মনিটর। এভাবে 1 উইক, 2 উইক, 1 মান্থ, 3 মান্থ এন্ড 6 মান্থ। যখন দেখবো 6 মান্থ পর্যন্ত বাচ্চাটা ভালো আছে, তখন আমরা তাকে ইয়ারলি 2 বার আসতে বলবো, আপ টু 3 ইয়ার্স পর্যন্ত, যেন সে আবার ম্যালনিউট্রিশনে না আসে। এখন হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন গুলো, ট্রিটমেন্ট গুলো কি কি হতে পারে, সেটা হচ্ছে একটা শকের বাচ্চা আসলে আমরা কি করব। একটা শক নিয়ে আসলে বাচ্চাটাকে প্রথমেই আমাকে হসপিটালে অবশ্যই ভর্তি করতে হবে, সাথে অক্সিজেন দিতে হবে। গ্লুকোজ চেক করা ছাড়াই 5 ml পার কেজি করে আইভি 10% গ্লুকোজ দিয়ে দিতে হবে। মানে শকে থাকলে বাচ্চাটা হাইপোগ্লাইসেমিয়া আছে ধরে নিয়ে কাজ করতে হবে, যে গ্লুকোজ টেস্ট করবো, বসে থাকবো, এই সময়টুকু নাই। এরপর এই ক্ষেত্রে কোনো ম্যালনিউট্রিশন বাচ্চাকে আমরা আইভি ফ্লুইড দিব না, কিন্তু এই ক্ষেত্রে আমরা সেই বাচ্চাটাকে আইভি ফ্লুইড দিব, সেটা হচ্ছে হাফ স্ট্রেংথ নরমাল স্যালাইন। এটা আমাদের এখানে লিভো টেস্ট জুনিয়র নামে পাওয়া যায়। হাফ স্ট্রেংথ নরমাল স্যালাইন দিব। উইথ যদি ডায়রিয়া থাকে তাহলে আমরা কলেরা স্যালাইন, ডায়রিয়া না থাকলে আমরা কলেরা স্যালাইনটা দিব। এটা হচ্ছে 20 ml পার কেজি করে 1 আওয়ার দিব। এই সময় আমরা পালস, রেসপিরেটরি রেট এভরি 30 মিনিটস মনিটর করব। গিভ অ্যান্টিবায়োটিক, চাইল্ডটাকে হাইপোগ্লাইসেমিয়া যেমন সাথে সাথে নোটিফাই করতে হয়েছে, তেমনি আইডেন্টিফাই করতে হয়েছে, তেমনি বাচ্চাটা হাইপোথার্মিয়াটাও আইডেন্টিফাই করতে হবে। আর যদি শকটা ডায়রিয়ার জন্য হয়ে থাকে, তখন অবশ্যই অন্য কোনো ফ্লুইড দেওয়া যাবে না, আমাদের কলেরা স্যালাইন দিতে হবে। এবং এটা 20 ml পার কেজি পার আওয়ার করে 2 আওয়ার্স, এখানে ছিল হচ্ছে 1 আওয়ার্স, আর এই ক্ষেত্রে হচ্ছে 2 আওয়ার্স দিতে হবে। এরপর যদি আমি দেখি সাইন অফ ইমপ্রুভমেন্ট, মানে বাচ্চাটা শক ইমপ্রুভ করছে, পালস রেট কমে গেছে যেটা বেশি ছিল, তারপর বাচ্চাটা কোল্ড কামি, স্কিনটা নর্মাল হয়েছে, আনকনসিয়াস থেকে সে কনসিয়াস হয়েছে, যখন দেখবো যে সাইন অফ ইমপ্রুভমেন্ট আসছে, তখন আরেকবার তাকে, মানে এটা আমরা ধরে নিব যে হাইপোভোলিয়ামিয়ার জন্য বাচ্চাটা শকে গেছে, তাহলে হাইপোভোলিয়ামিয়ার জন্য আমরা এখন 15 ml পার কেজি করে আরো 1 ঘন্টা
তাকে আমরা ফ্লুইডটা কন্টিনিউ করব। আর যদি এটা ডায়রিয়ার কারণে হয়ে থাকে তাহলে হচ্ছে যে কলেরা স্যালাইনটা আরো 1 ঘন্টা চালাবো, এরপর থেকে আমরা রিজোমালে চলে যাবো 10 ml পার কেজি পার আওয়ার করে, এবং অল্টারনেটলি F75 চলবে আপ টু 10 আওয়ার। তারপর আমরা হচ্ছে আফটার লুজ মোশনের পরে রিজোমালটা দিব। আর যদি ইমপ্রুভ না করে তখন আমরা বুঝে নিব যে বাচ্চাটার বোধহয় হাইপোভলিমিক শক না, বাচ্চাটা তাহলে সেপটিক শক হওয়ার সম্ভাবনা আছে। এই সময় আমরা তাকে হচ্ছে যে প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক শুরু করব, এবং মেইনটেনেন্স একটা আইভিটা কমায় আনতে হবে, সাথে সাথে 3 ml পার কেজি পাওয়ার হিসেব করে একটা জাস্ট চালায় রেখে তাকে আমরা ব্লাড আনতে বলে যাব। 10 ml 5 to 10 ml পার কেজি করে ওভার 3 আওয়ার্স দিব সেটা। এটা হচ্ছে আমাদের শকের ম্যানেজ। আর এনিমিয়ার ক্ষেত্রে যদি বাচ্চাটা হিমোগ্লোবিন 5-এর কম আসে তখনই আমি তাকে সাজেস্ট করব ব্লাড দেওয়ার। আর যদি তার কোনো হার্ট ফেলিউরের সাইন থাকে, মানে ব্রেথলেসনেস থাকে এই পেরোলের সাথে, তখন 7-এর নিচে মানে 5 to 7 গ্রাম পার পিএল এর মধ্যেই আমি ব্লাড দেওয়ার কথা বলি। আর এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো হার্ট ফেলিউরের সাইন নেই, তখন আমি 10 ml পার কেজি করে ওভার 3 আওয়ার্স স্লোলি দিব। আর হার্ট ফেলিউরের সাইন থাকলে 5 to 7 ml পার কেজি, কিন্তু তখন আর ওই ফ্রেশ ব্লাডটা দিব না, প্যাক সেলটা দেওয়ার চেষ্টা করবো, তাহলে ওই যে প্লাজমার লোডটা ওর আর আসবে। আর এই যে বলছিলাম অ্যাসোসিয়েট কন্ডিশন গুলোকে আমাকে গুরুত্ব দিতে হবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। সেটা হচ্ছে যে ভিটামিন এ ডিফিসিয়েন্সি থাকলে সেটার জন্য ট্রিট করতে হবে, ডার্মাটোসিস দিলে হবে, জিঙ্ক দিয়ে ডার্মাটোসিস থাকলে এটা ইনশিওর করতে হবে, একটা অ্যান্টিহেলমিনথিক দিতে হবে রিহ্যাবিলিটেশন ফেজে। ডায়রিয়া থাকলে ডায়রিয়া কি কারণে সেটা ম্যাকুলারিজম বা ল্যাকটোস্পিমিক হবে, টিউবারকুলোসিস এবং মিজলস এগুলো আছে কিনা তাকে ইনভেস্টিগেশন করে বা কন্টাক্ট নিয়ে এটা আইসোলেট করতে হবে। ডেইলি ওয়েট গেইনের একটা ক্যালকুলেশন আছে, এটা লাগবে না। আচ্ছা, ডেইলি ওয়েট গেইনটা কেন ইম্পর্টেন্ট? যদি একটা বাচ্চার আমি দেখলাম যে বাচ্চাটার ওয়েট 5 গ্রাম পার কেজি পার ডে কম হচ্ছে, তখন আমার ধরে নিতে হবে যে ওর ওয়েট গেইনটা পুয়ার হচ্ছে। আর 5 to 10 হলে মডারেট, আর 10 এর বেশি হলে গুড। আমাদের গোল হচ্ছে মোর দেন 10 গ্রাম পার কেজি হওয়ার ডেইলি ওয়েট গেইনটা। কারণ 5 এর নিচে কেন হলো, এত কিছু করার পরও যদি 5 এর নিচে হয় তাহলে আমাকে আবার শুরু থেকে প্রত্যেকটা পয়েন্ট চেক করতে হবে যে কি ঠিক মতো ফিডিং করাচ্ছে, নাইট ফিডিংটা ইনশিওর হচ্ছে কিনা, ফিডিং টেকনিকটা কেমন, কোনো হিডেন ইনফেকশন আছে যেটা আমি খেয়াল করতেছি না, স্পেসিফিক কোনো নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি আছে কিনা, ক্রনিক কোনো ইলনেস আছে কিনা যেটা টিবি বা কিছু যেটা হিডেন রয়ে গেছে, আর কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে, এটা আবার প্রথম থেকে রিচেক করে দিতে। এখন বাচ্চাটাকে কখন আমরা ডিসচার্জ করব? যদি বাচ্চাটার এই ম্যালনিউট্রিশন হসপিটালে থেকে ওয়েট ফর হাইট যেটা স্কোর -2 নিচে ছিল, এখন -2 উপরে চলে আসছে ওয়েট গেইন করতে, সে আমার ডিসচার্জ ক্রাইটেরিয়া ফিল আপ করছে। তার ইডিমা ছিল, তার এখন কোনো ইডিমা নাই, সে আমার ডিসচার্জ ক্রাইটেরিয়া ফিল আপ করছে। গুড ওয়েট গেইন হচ্ছে, গুড এপেটাইট আছে এবং অ্যান্টিবায়োটিক কমপ্লিট হচ্ছে। মাদার স্পেশালি ট্রেন টু গিভ অ্যাপ্রোপ্রিয়েট ফিডিং, নট এমপ্লয়েড, মানে মা কোনো চাকরি করে না এবং সে জানে যে ট্রেন হয়ে গেছে অলরেডি যে সে অ্যাপ্রোপ্রিয়েট ফিডিং দিতে পারবে, তাহলে সে তাকে ছুটি দেওয়া যাবে এবং সে হসপিটাল লিভস উইদিন দ্য ইজি রিচ হসপিটাল এন্ড ট্রেন এন্ড স্ট্রাকচার প্লে থেরাপি এন্ড মোটিভেটেড টু ফলো দ্য অ্যাডভাইস। এইটা যদি হয় যে বাচ্চাটা, মা বলতেছে অনেকদিন ম্যালনিউট্রিশন তো ট্রিটমেন্ট করতে একটা লেন্দি প্রসেস, ও দেখা যায় বাসায় একটা ছোট বাচ্চা আছে, ও এতদিন থাকতে পারছে না এবং সে চাকরি করে না, সে হসপিটালের কাছে থাকে, এসব ক্ষেত্রে আমরা মাঝে মাঝে কিছু ক্রাইটেরিয়া একটু কম, মানে ঠিক আছে এটা পারতেছে না, তুমি এসো 1 সপ্তাহ পর আবার আসবো, আমি ফলো আপ করতে, সে রাজি থাকে, ওই বেসিসে আমরা অনেক সময় বাচ্চাদেরকে ডিওআর দিই, ডিসচার্জ রিকোয়েস্ট দিতে থাকি। আর মা চাকরি করলে ওই সময় আমরা ইনশিওর করি যে তার কেয়ার গিভার কি থাকবে, সে মোটিভেটেড কিনা এই কাজগুলো করতে, তাহলে তাকে আমরা সেভাবেই ডিসচার্জ দিতে পারি। আর এরপরে হচ্ছে লোকাল হেলথ ওয়ার্কার আর ট্রেন টু সাপোর্ট হোম কেয়ার এন্ড ট্রেন টু এক্সামিন দ্য চাইল্ড। এখন যদি লোকাল যে কমিউনিটির আউটরিচে অনেক সময় এই লোকাল হেলথ ওয়ার্কাররা থাকে, তাদের সাথে এদেরকে আমরা একটা লিঙ্ক করে দিই যে এ গিয়ে হোম কেয়ার দিবে, যে বাচ্চাটা না আসলেও যেন সে কেয়ারটা সে, এসব ক্রাইটেরিয়া ফিল আপ করলে ওই বাচ্চাটা তখন ডিসচার্জের জন্য রেডি থাকে। আজকে হচ্ছে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বাকি যে ডেফিসিয়েন্সি গুলো আছে এবং ওবেসিটি ওভার নিউট্রিশন আছে সেই জিনিসগুলা নিয়ে আলাপ করব। আর জিনা, বুঝতে পারছো? আসসালামু আলাইকুম ম্যাডাম। আর জিনা, হ্যাঁ বল। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ম্যাডাম। সালাম। সবাই ম্যাডাম ক্লাসে তেমন কোনো প্রশ্ন করে নাই, কিন্তু সবাই আপনার ক্লাস অনেক খুশি, অনেক সুন্দর ক্লাস, সবাই অনেক আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছে।
Thank ম্যাডাম, you. অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা, আর নেক্সট ক্লাসে আশা করি বাকি যে অংশটুকু আছে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিনস ডিফিসিয়েন্সি জি এবং ম্যাডাম। ওবেসিটি নিয়ে এটা নিয়ে একটু আলাপ করবো। যে এই ক্লাসটা আসলে অনেক বড় হয়ে যাওয়ার কারণ একটাই, যে এখানে এত টপিকস এবং সবগুলাই হচ্ছে ম্যাডাম। তোমাদের মাস্ট টু নো, মানে এগুলো প্রত্যেকটা জায়গায় জায়গায় লাগবে। জি আর ম্যাডাম। আরেকটা কথা হচ্ছে যে যদি কারো এরপরও কোনো কোয়েরি থাকে যে জেড স্কোর বা কিছু না বুঝে, তাহলে আমাকে নেক্সট জি ক্লাসে ম্যাডাম। করতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। তোমাকেও ধন্যবাদ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো।